আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিএসএলএসটির 2016 সালের যে ফিলোসফি বা দর্শনের যে প্রশ্নপত্র, আজকের ক্লাসে আমরা দর্শনের সেই প্রশ্নপত্র নিয়ে আমরা ডিসকাস করব, আমরা আলোচনা করব। আমি আজকের ক্লাসেই একটা ক্লাসেই আমার মনে হয় টোটাল, আমি প্রশ্নপত্রটা দেখার সুযোগ হয়নি, টোটাল মনে হয় 55টা প্রশ্ন আছে। এবং আজকের ক্লাসে আমরা এই 55টা প্রশ্ন নিয়ে ডিসকাস করব এবং দেখব যে ঠিক 2016 সালের এসএলএসটির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন কিন্তু সেইবারে হয়েছিল। হ্যাঁ, যদিও আবারও মানে যেটা বারবার আমি বলি, সময় কিন্তু অনেক পরিবর্তিত। 2016 সাল এবং 2025 সালের মধ্যে মাঝখানে প্রায় 9টা বছর কেটে গেছে, সিলেবাসেরও আমূল বদল হয়ে গেছে। সুতরাং প্রশ্নপত্রের ধারাও কিন্তু খানিকটা পরিমাণে, হয়তো প্রশ্ন কখনোই এত কঠিন হবে না, কিন্তু খানিকটা পরিমাণে কিন্তু এর বদল হতে পারে, বা একটু অন্তত 10 বা 20%ও কোয়েশ্চেন কিন্তু একটু জটিল হতে পারে। আমি জানি না যে প্রশ্নপত্রের মধ্যে কি ছিল। চলো আমি প্রশ্নপত্রের পিডিএফটা তোমাদের সামনে ওপেন করছি। হ্যাঁ, তো সেইখান থেকে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। হ্যাঁ, যে মানে আচ্ছা, একটা কাজ করা যাক। ঠিক আছে, একটা কাজ করা যাক আজকের ক্লাসে, যেটা বরাবরের মতো হয়। হ্যাঁ, যে একটা করে প্রশ্ন আমি বলবো, একটা করে প্রশ্ন আমি বলবো। যারা হ্যান্ড রেজ করবে, সেই প্রশ্নের ইয়েতে যারা হ্যান্ড রেজ করবে, তাদের মধ্যে থেকে একজনকে আমি যখন বলবো, সে, হ্যাঁ মানে তার অডিও অন করে সে আজকের ক্লাসের আনসার দেবে। আগে থেকে হাত তুলে রেখে দিও না, ঠিক আছে? আর যে যে বলবে, ঠিক আছে, যে বলবে, হ্যাঁ, সে হাত তুলবে, আর যার প্রশ্ন বলা হয়ে যাবে সে কিন্তু হ্যান্ডস ডাউন করে দেবে। হ্যাঁ, কারণ নাহলে অসুবিধা হবে, বাকিরা সবাই কিন্তু আনসার করতে পারবে না, তার কারণ প্রায় 90 জন মতো স্টুডেন্টস অলরেডি ক্লাসে জয়েন করে গেছে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। একটা একটাই হবে কিন্তু, হ্যাঁ, একটা একটাই হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমি যেটা দেখতে পাচ্ছি, কি সহজ একটা প্রশ্ন দিয়ে যেন আজকের ক্লাসটা শুরু হলো। প্রথমেই যেটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা, আমি মৃন্ময়ের কাছে আসব, মৃন্ময় ভট্টাচার্য। আমি প্রশ্ন বলবো, হ্যাঁ, মৃন্ময় আনসার করবে। মৃন্ময় আনসার করার পর মৃন্ময় কিন্তু নিজের হ্যান্ডস ডাউন করে দেবে, মৃন্ময় কিন্তু সেকেন্ড আনসারটা অন্যজনকে বলার সুযোগ দেবে। তার মানে এর মাধ্যম দিয়ে আজকে 55 জন স্টুডেন্টসদের কাছে আমরা পৌঁছবো, যে 55 জন বিভিন্ন প্রশ্নের আনসার তারা করবে। সুতরাং ক্লাসে সবাই কিন্তু খুব অ্যাক্টিভ থাকবে, সক্রিয় থাকবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, আমি মৃন্ময়ের কাছে আসছি, মৃন্ময় ভট্টাচার্য। ফার্স্ট প্রশ্ন দেখতে পাচ্ছি যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে, হু ইজ দ্য ফাউন্ডার অফ ন্যায়া স্কুল অফ ফিলোসফি? চারটে অপশন এখানে দিয়েছে: মহর্ষি গৌতম, বাচস্পতি মিশ্র, গৌতম বুদ্ধ এবং শঙ্কর। মৃন্ময়, এর আনসার বলো। হ্যাঁ ম্যাম, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম। হ্যাঁ, আমরা সকলেই জানি যে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ন্যায়া স্কুল অফ ফিলোসফি। ঠিক, ঠিক আছে। ইয়ে হ্যান্ডস ডাউন করে দাও, ঠিক আছে, হ্যান্ডস ডাউন করে দাও মৃন্ময়। সেকেন্ড প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন, এখানে আমি আগে প্রশ্নটা করি, তারপর আমি, বিপাশা পাল সেকেন্ড প্রশ্নের আনসার করবে। বিপাশা পাল, বিপাশা বলবে, বৈশেষিক মতে প্রমাণ কি কি? এখানে চারটে অপশন আছে: প্রত্যক্ষ ও উপমান, প্রত্যক্ষ ও শব্দ, প্রত্যক্ষ ও অনুমান, আর প্রত্যক্ষ, অনুমান এবং উপমান। বিপাশা, আনসার করো। ম্যাম, বৈশেষিক মতে প্রমাণ দুটি, প্রত্যক্ষ এবং অনুমান। আচ্ছা, তাহলে উপমান এবং শব্দ প্রমাণকে বৈশেষিকরা কেন প্রমাণ হিসাবে স্বীকার করলো না? কেননা সেটা অনুমানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে বলে। ঠিক, ঠিক। উপমান এবং শব্দ প্রমাণ, সেটা অনুমানের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে বলে বৈশেষিক দর্শনে কিন্তু দুটোই প্রমাণ স্বীকৃত। একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে অনুমান। বিপাশা, মাইক্রোফোন অফ করো এবং হ্যান্ডস ডাউন করে দাও। তারপরে আমাকে যে আনসার করবে, ঠিক আছে, আমাকে এরপরে যে আনসার করবে সে হচ্ছে তুহিনা আখতার খানাম। তুহিনা আমাকে এটা আনসার করবে যে, দাঁড়াও, ন্যায় মতে কত প্রকার পদার্থ স্বীকৃত হয়েছে? 14, 12, 16 এবং 18। হাউ মেনি কাইন্ডস অফ পদার্থ আর অ্যাকসেপ্টেড বাই দ্য ন্যায় স্কুল? ম্যাম 16। হ্যাঁ, ন্যায় দর্শনে টোটাল 16টি পদার্থ স্বীকৃত হয়েছে। 3 এর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। 3 এর সি হচ্ছে কারেক্ট আনসার। খুব সোজা প্রশ্ন।
4 নম্বর প্রশ্ন, তুই না মাইক্রোফোন অফ করো, হ্যান্ডস ডাউন করো, বলতে যেন না হয়। 4 নম্বর প্রশ্ন রিয়ার কাছে আসবো। 4 নম্বর প্রশ্ন রিয়ার কাছে আসবো। রিয়া চন্দ্র, যদিও রিয়া প্রচুর আছে, রিয়া আর অর্পিতা আমার গ্রুপে প্রচুর আছে, ধরো প্রচুর অর্পিতা। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন রিয়া চন্দ্রর কাছে আসবো। সাংখ্য দর্শনে মোট কটি তত্ত্ব স্বীকৃত? 15টি, 2টি, 25টি এবং 26টি? ম্যাম 25টি, পঞ্চবিংশতি তত্ত্ব। হ্যাঁ, সাংখ্য দর্শনে টোটাল 25টি তত্ত্ব স্বীকৃত, এবং এই 25টি তত্ত্বকে পঞ্চবিংশতি তত্ত্ব বলা হয়। ঠিক আছে, ম্যাম হ্যান্ড রাউন্ড ম্যাম করো, একটা হ্যাঁ বলো। কথা বলবো। ম্যাম এই কোশ্চেনের অ্যান্সারটা আমি 16 সালে পরীক্ষা দিয়েছিলাম, আমরা 25টি করেছিলাম, কিন্তু যে অ্যান্সার কি দিয়েছিল সেখানে দুটো ছিল, হ্যাঁ। এ বাবা! এবং হ্যাঁ, এটা দুটো দিয়েছিল। আমার মনে হয় মানে এমন কেউ নেই যে 25টি করেনি, কিন্তু অ্যান্সার দুটি করা ছিল। পরে আবার যারা আর কি কেস করার পরে মানে তার মানে কি আর একটা কথা ভেবে দেখো, তার মানে কি এটা সাংখ্য দর্শনে প্রকৃতি এবং প্রকৃতি পুরুষ, আর প্রকৃতি পুরুষ দুটো মূল তত্ত্ব হিসাবে জগতের উৎপত্তি ব্যাখ্যা করেছে বলে কি ওরা দুই করেছে? কিন্তু এটা দুই হওয়া উচিত না, ধরো। মানে আমরাও 25টি করেছিলাম, এটা আমরাও 25টি করেছিলাম। বা এটা যখন আমরা ইংলিশ ভার্সন যেটা আছে সেখানে কিন্তু হাউ মেনি ছিল, মানে মেন ছিল না। হাউ মেনি মানে তত্ত্ব যেটা ছিল সেটাতে মেন হাউ আবার মেনি হয় ছিল। নাকি? হাউ মেনিই তো বলবে, যত দুই হোক বা 25টি হোক, তাতে তো হাউ মেনিই বলবে, তাতে কি কিন্তু এখানে অসুবিধা আছে? না, ওইটা তার জন্য বলছি তাহলে 25টি হওয়া উচিত ছিল, কিন্তু এটা অ্যান্সার কিতে নিশ্চয়ই ছিল এটা হবে। দুটো। এটা 25টি তত্ত্বই স্বীকৃত। মানে এটা আমাদের 25টি সবার এটা তত্ত্বই মনে স্বীকৃত হয় এটা। এখানে যদি প্রধান তত্ত্ব বলতো তাহলে দুটো হতো। না না না, হ্যাঁ, তখন প্রধান তত্ত্ব বললে দুটো হতো, কিন্তু দুটো তত্ত্ব বলতে সাংখ্য হ্যাঁ, দর্শনে 25টিই বোঝায়। সাংখ্য দর্শনে কখনোই তত্ত্ব বলতে দুটি বোঝায় না। মানে এটা দুটো ম্যাম আমাদের নয়, সবার বোঝায়। একটা ভুল হয়ে গেছিল সেই জন্য। আচ্ছা ম্যাম আচ্ছা। ওটা চ্যালেঞ্জ করা হয়েছিল পরে, মানে চ্যালেঞ্জের সুযোগ দিয়েছিল যে ওটা না, চ্যালেঞ্জের সুযোগ দিয়েছিল, চ্যালেঞ্জ করার পর কি হয়েছিল? হ্যাঁ, ওটা মানে ইমেল করতে এবার বলেছিল। হ্যাঁ রিভাইজড অ্যান্সার কিটে তো আর প্রকাশ করেনি, কিন্তু ওটা আমি করেছিলাম চ্যালেঞ্জে আর কি, কয়েকটা প্রশ্ন। চ্যালেঞ্জ নয় ম্যাডাম, ওটা বলেছিল ইমেল করতে, যে বইয়ে মানে কোনো মানে বই একটা ওটা ওপেন করতে। হ্যাঁ ওটা ওটা একটা ওটা ওটা দিয়ে পঁচিশ ইমেলে বই হবে, ইমেলে এটা পাঠাতে, দ্বিতীয় হবে না। হ্যাঁ ম্যাম ওটা আমি পাঠিয়েছিলাম, ইমেলে পাঠাতে হয়েছিল, মানে ওটা এতে গিয়ে আমি বললাম যে হচ্ছে পাঠিয়েছিলাম। এটা 25টি তত্ত্ব হবে, এটা দুটি হবে না। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও তো। হ্যাঁ, তারপরের প্রশ্নটা, এটা 4 নম্বর প্রশ্ন, এটা 25টি তত্ত্বই স্বীকৃত। তত্ত্ব বলতে 25টি বোঝায়, দুটি বোঝায় না। ম্যাম এবার আমি এবার এবার যদি আসে তাহলে কি করব? 25টি তত্ত্ব করবে। আবার ওরা ভুল করে দেবে না তো? লেখাই তো আছে সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত, লেখাই তো আছে শব্দটা। ওখানে লেখা তো আছে, এখানে তো তত্ত্ব শব্দটা ওরা ব্যবহৃত হয়েছে, ব্যবহার করেছে, ধরো। ঠিক আছে, সুতরাং লেখাই তো আছে সাংখ্য দর্শনে পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত, অবশ্যই 25টা তত্ত্বই সাংখ্য দর্শনে স্বীকৃত, দুটো তত্ত্ব সাংখ্য দর্শনে স্বীকৃত ম্যাম নেই। হ্যাঁ বলো। ম্যাম হ্যাঁ বলছি মূল তত্ত্ব আর মোট তত্ত্ব কি একই? হ্যাঁ। হ্যাঁ মূল মূল তত্ত্ব তত্ত্বের তো দুটি মনে হয়। দুটি আর মোট তত্ত্ব তো 25টি ম্যাম। দাঁড়াও। হ্যাঁ, মোট তত্ত্ব তো 25টি তো। আর মূল তত্ত্ব তো দুটি ম্যাম, প্রকৃতি আর পুরুষ। হ্যাঁ, যে দুটো, ওগুলোকে তত্ত্ব বলে না, ধরো প্রকৃতি পুরুষকে তত্ত্ব বলে না। ঠিক আছে, মূল তত্ত্ব শব্দটা ওই ক্ষেত্রে ব্যবহার করা যায় না। মানে আচ্ছা ওটা আমি আচ্ছা। শব্দটা কি বলবো, যে প্রকৃতি এবং পুরুষ, যার মাধ্যমে তারা পুরো জগতের ইয়েটা ব্যাখ্যা করেছে, জগতের উৎপত্তিটাকে তারা ব্যাখ্যা করেছে। শোনো, সোজা কথা, কোনো জটিলতার মধ্যে যাবে না। সাংখ্য দর্শনে মোট কটা তত্ত্ব স্বীকৃত? 25টাই তত্ত্ব স্বীকৃত, এটা দুটো তত্ত্ব নয়। 100% যদি পর্ষদ এটার আনসার করে থাকে, ভুল করেছে, দুটো তত্ত্ব এটা হয় না। কেউ বলবে না কখনো যে সাংখ্য দর্শনে দুটো তত্ত্ব স্বীকৃত। সবসময় সাংখ্য দর্শনের সাথে পঞ্চবিংশতি তত্ত্বই জড়িত হয়ে আছে, কখনোই দুটো সবাই নয়। ওটাই তো করেছে স্যার, সবাই 25টি করেছে, আমরাও হ্যাঁ, 25টি এবারে করেছি। আসলেও 25টাই করে আসবে, এবার হুম। 25টাই করবে। সাংখ্য দর্শনে 25টি। আচ্ছা, এরপরে যে আনসার করবে, এর পরের প্রশ্নটার আনসার যে করবে, আমি কার কাছে আসি? হ্যান্ডস একটু তোলো সবাই, নালে জিজ্ঞাসা করবো কাকে? পাপড়ি, পাপড়ি আমাকে বলো, অদ্বৈত বেদান্ত দর্শনে সত্তার বিভিন্ন প্রকারভেদগুলি কি? এর ভালো প্রশ্ন দিয়েছে। ব্যবহারিক সত্তা ও প্রাতিভাসিক সত্তা, ব্যবহারিক সত্তা ও পারমার্থিক সত্তা, প্রাতিভাসিক সত্তা ও পারমার্থিক সত্তা, ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা ও পারমার্থিক সত্তা। ম্যাম 2 নম্বর হবে, ব্যবহারিক সত্তা, একদম প্রাতিভাসিক সত্তা। একদম। কারণ এইটাকে কিন্তু অদ্বৈত বেদান্ত দর্শনে সত্তা ত্রৈবিধ্যবাদ বলা হয়।
হ্যাঁ, সত্তার তিনটে ভাগকে এখানে স্বীকার করা হয়: ব্যবহারিক সত্তা, প্রাতিভাসিক সত্তা এবং পারমার্থিক সত্তা। 5 নম্বরের এই প্রশ্নটা কিন্তু একটা ভালো প্রশ্ন, ডি নাম্বারটা। এটা একটা ভালো প্রশ্ন, 5 নম্বরের প্রশ্নটা। ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এরপরে আমাকে বলবে পরের প্রশ্নটার উত্তর মাধবী চ্যাটার্জি। হ্যাঁ, যাদের যাদের বলা হয়ে যাচ্ছে শুধুমাত্র হ্যান্ডস ডাউন করে দেবে, সবাইকে বলার সুযোগ দেবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, বৌদ্ধ দর্শনে বাহ্য অনুমেয়বাদী কারা? সৌতান্ত্রিক সম্প্রদায়, বৈভাষিক সম্প্রদায়, জৈন সম্প্রদায় এবং মীমাংসা সম্প্রদায়। মাধবী, এর ম্যাম উত্তর বল। সৌতান্ত্রিক সম্প্রদায় হবে, কারণ এরা আচ্ছা, অনুমানের দ্বারা সবকিছুকে স্বীকার করে। এরা মানে বাস্তব রিয়ালিটিটা প্রত্যক্ষের দ্বারা স্বীকার করে না, তারা বলে যে অনুমানকে বাহ্য প্রয়োজন। জগৎকে প্রত্যক্ষের মাধ্যমে জানা যায় না। আচ্ছা, আমাকে এই তার প্রসঙ্গে জন্য মাধবী এটা বলো তো, যে তাহলে বাহ্য প্রত্যক্ষবাদী কারা, যদি এই প্রশ্নটা দেয়? ধরো বৈভাষিক সম্প্রদায়। হ্যাঁ, বৈভাষিক সম্প্রদায়। হ্যাঁ, এবং কারণ আচ্ছা এরা বলো তো। ডিরেক্ট বাহ্য জগতের অস্তিত্বকে স্বীকার করে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি এখানে বলি যে তাহলে আহ, তোমার বৌদ্ধ দর্শনে টোটাল 4টে সম্প্রদায়ের কথা আমরা জানি: বৈভাষিক, হ্যাঁ ম্যাম, সৌতান্ত্রিক, আর এইদিকে হচ্ছে মাধ্যমিক, এবং আরেকটা হচ্ছে আর তোমার ঢোকাচার বিজ্ঞানবাদী। বিজ্ঞানবাদী। হ্যাঁ, জানি। আচ্ছা, এদের 4জনের মধ্যে কারা কারা সর্বাস্তিবাদী? সর্বাস্তিবাদী হচ্ছে সৌতান্ত্রিক আর বৈভাষিক। ভেরি এরা গুড, ভেরি গুড। সবকিছুতেই অস্তিত্বকে স্বীকার করে, ঠিক মানে ঠিক বাহ্য ঠিক ঠিক, জগৎ কনসেপ্ট মনোজগৎ ক্লিয়ার। ঠিক সবারই আছে, আমি অস্তিত্ব। বুঝে গেছি। হ্যাঁ, ঠিক আছে, বুঝে ম্যাম গেছি, কনসেপ্ট ক্লিয়ার। হ্যাঁ, বলো বলো বলো। বইতে দেখলাম মানে সৌতান্ত্রিক এবং বৈভাষিক দুজনে যেহেতু হীনযান সম্প্রদায় এদেরকে সর্বস্ববাদী বলা হয়, কিন্তু তার মধ্যেও সৌত্রিকে বলা যায় না, যেহেতু সৌতান্ত্রিক সম্প্রদায় মানে ত্রিকালিক যে ধর্মটাকে স্বীকার করেনি ওরা, মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার। একমাত্র যেহেতু বৈভাষিকরা এই তিনকালিক ধর্মকে স্বীকার করে যে ধর্ম সর্বাস্তিবাদী হিসাবে, কিন্তু সর্বাস্তিবাদী হিসাবে এই এই আমি কিন্তু এটাই এইটাকে জানি শুধু যে হচ্ছে বৈভাষিক দুটো সম্প্রদায় সম্প্রদায়কেই স্বীকার করা হয়। দুটো সম্প্রদায়কেই স্বীকার করা হয়। ঠিক আছে, সর্বাস্তিবাদী হিসাবে। আচ্ছা, আমি আরেকবার বইটা দেখে নেবো, আমি বই নিয়ে বসিও নি। ঠিক আছে, এটা ম্যাম বইটাতে ওটাই আছে, সর্বাস্তবাদী ও সৌতান্ত্রিক বৈভাষিক হীনযান দুটোকে স্বীকার করা হয়, তাদের মধ্যে হ্যাঁ, বেসিক মানে যে কিছু তাদেরকেই ডিফারেন্স আছে। সর্বাস্তিবাদী বলা হয়, জেনারেলি অ্যাকসেপ্টেড ইয়ে হচ্ছে হ্যাঁ ম্যাম, ওই তাদেরকেই সিডি শর্মা সর্বাস্তিবাদী বইটাতে বলা হয়। এটাই আছে। একদমই তাই। হ্যাঁ, মানে প্রাচীন মানে প্রাচীন মত অনুযায়ী মানে লেখা আছে, আমি জাস্ট কালকেই পড়েছি। না, হীন তোমাকে সর্বাস্তিবাদী বললে তোমাকে এইটাই বলতে হবে: সকল হীনযানদেরই সর্বাস্তিবাদী বলা হয়, বিশেষ করে বৈভাষিক এবং সৌতান্ত্রিক দুজনকেই বলা হয়। ঠিক আছে, তবুও তুমি যে জায়গাটা বলছো সেটা আমাকে একটুখানি পাঠিও, আমি আরেকবার দেখে নেবো। আপনি যে ওই হিনজানের ওই জায়গাটা পড়িয়েছিলেন, ওখানে আপনি বলেছিলেন যে বৈভাষিক সম্প্রদায়কেই সর্বাস্তিবাদ বলা হয়। হ্যাঁ, কিন্তু পরীক্ষার সময় তোমার বৈভাষিক সৌতান্ত্রিকই হবে, দুটোই হবে সর্বাস্তিবাদী হিসাবে। তবু আমি জায়গাটা আরেকবার দেখে নেবো, তোমরা যেহেতু প্রশ্ন করছো, আর আমি প্রশ্ন দেখলে দেখারও সুযোগ পাইনি। ঠিক আছে, আমি আরেকবার দেখে নেবো। কিন্তু আমারও আবারও মনে হচ্ছে আমি হয়তো পড়িয়েছি, তার মধ্যে খুব বিশ্লেষণ করে সমালোচনা করে পড়িয়েছি, কিন্তু বৈভাষিক সৌতান্ত্রিক দুজনকেই কিন্তু সর্বাস্তিবাদী বলে। দাঁড়া, আরেকবার দেখে নিচ্ছে, এক মিনিট দাঁড়াও। এটাও একটা ভালো প্রশ্ন ছিল। ম্যাম আপনি তো লিখেও ছিলেন যে হীনযানকে সর্বাস্তিবাদী বলেও জানি। হুম। আচ্ছা, আমি দেখছি, আমি বই নিয়ে তো বসিনি, আমি আরেকবার দেখে নিচ্ছি। ঠিক আছে, বললে যখন আমি আরেকবার দেখে নিচ্ছি। ঠিক আছে। এটা 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 তুমি ধরেই রাখো হচ্ছে সর্বাস্তিবাদী হচ্ছে তোমার ইয়ে তোমার হচ্ছে বৈভাষিক সৌতান্ত্রিক দুজনকেই সর্বাস্তিবাদী বলা হয়, হীনযানদেরই বলা হয়। আরো পার্টিকুলারলি আরেকবার দেখে নেবো। ঠিক আছে। তা আচ্ছা, এবার এবার বলো। রিয়া ঘোষ, 7 নম্বর প্রশ্ন। রিয়া, আরম্ভবাদের সমর্থক কোন দার্শনিক সম্প্রদায়? মীমাংসক সম্প্রদায়, বেদান্ত সম্প্রদায়, সাংখ্য সম্প্রদায়, ন্যায় বৈশেষিক সম্প্রদায়? কাদেরকে আরম্ভবাদী বলা হয়? ম্যাম ডি হবে, ন্যায় বৈশেষিক সম্প্রদায়। হ্যাঁ, ন্যায় বৈশেষিক সম্প্রদায়কেই আরম্ভবাদী বলে। তারা মনে করে তারা অসৎ কার্যবাদী, বেসিক্যালি ন্যায় বৈশেষিক এরা অসৎ কার্যবাদী, ন্যায় বৈশেষিক সম্প্রদায়। এবং তারা এটা মনে করে কার্য একটা নতুন শুভারম্ভ, কার্য কখনো কারণের থেকে উৎপন্ন নিউ হয় না। বিগিনিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তারা সৎকার্যবাদী নয়, যে যারা এটা বলে যে কার্য থেকে কারণ থেকেই কার্যের আবির্ভাব ঘটে, সেটা তারা বলে না। সেটা বলে কার্য একটা নতুন শুভারম্ভ, পরমাণুগুলোর একসাথে সংমিশ্রণের ফলে নতুন নতুন কার্য উৎপন্ন হয়। ঠিক আছে, তো আরম্ভবাদের সমর্থক হচ্ছে ন্যায় বৈশেষিক সম্প্রদায়। ঠিক আছে, মাইক্রোফোন অফ করো। তুলি, এবার আনসার করো। তুলি,
ব্রহ্মসূত্রের রচয়িতাকে? মহর্ষি কনাদ, মহর্ষি শঙ্কর, মহর্ষি বাদরায়ণ, আর মহর্ষি গৌতম। তুলি? ম্যাম বাদরায়ণ। হ্যাঁ, মহর্ষি বাদরায়ণ। হ্যাঁ, তিনি প্রথম উপনিষদের ওপরে নিজের গ্রন্থ ব্রহ্মসূত্র তিনি কিন্তু রচনা করেছিলেন। ব্রহ্মসূত্রের রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। ঠিক আছে, মাইক্রোফোন ইয়ে করো। আচ্ছা, এরপরে পুষ্পিতা আমাকে বলবে স্বভাববাদের সমর্থক কারা কারা কারা? স্বভাববাদের সমর্থক চারবাক কারা? সম্প্রদায় ম্যাম। হ্যাঁ, একদম একদম, একজনকেই চারবাক আমরা এটা জানি। সম্প্রদায়। হ্যাঁ, একজনকেই আমরা এটা জানি। হু হু আর দ্য অ্যাডভোকেটস অফ স্বভাববাদ? এবং সেখানে চারটি অপশন দিয়েছিল: বুদ্ধিস্ট ফিলোসফার, ন্যায় বৈশেষিক ফিলোসফার চারবাক, আর হচ্ছে অদ্বৈত বেদান্ত ফিলোসফার। ঠিক আছে, এখানে হচ্ছে তোমার চারবাক দর্শন। চারবাক দর্শনকেই আমরা স্বভাববাদী হিসাবে জানি। হ্যাঁ, এ তারপরে যে প্রশ্নটা আছে সেটা সরাসরি সেই প্রশ্নটা কিন্তু ওয়েস্টার্ন এথিক্স থেকে আছে। আমি মানসীর কাছে আসবো। এই এই ক্লাসটা মনে হয় ইউটিউবে আছে, তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, মোরাল ফিলোসফির ওপরে প্রথম ক্লাসটা, হ্যাঁ, এথিক্সের ওপরে ইউটিউবে দেওয়া আছে, যেখানে এই বিষয়গুলো আলোচনা করা আছে। নিম্নোক্তগুলির মধ্যে, মানসীর কাছে আসবো 10 নম্বর প্রশ্নটায়। মানসী বলবে নিম্নোক্তগুলির মধ্যে কোনটি, হ্যাঁ, নৈতিক বিচারের বিষয়বস্তু নয়? যার যে কর্মের নৈতিক বিচার হয় না, সেটা সহজাত ক্রিয়া, ঐচ্ছিক ক্রিয়া, উদ্দেশ্য এবং কর্মফল। কার নৈতিক বিচার হয় না? কোন কর্মের নৈতিক বিচার হয় না? এটা আমি পড়িয়েছি, মানসী বলো। নৈতিক বিচার হয় না তো? মানসী? হ্যাঁ, মানে যে যে কাজটা তোমার নৈতিক বিচারের বিষয়বস্তুই নয়, মানে তুমি সেই কাজটা করলে তোমার নৈতিকতার মানদণ্ডে তাকে ফেলা হবে না। হ্যাঁ, সেটা নৈতিক করলে কি ভুল করলে বা সেটার, সহজাত ক্রিয়া। হ্যাঁ বলো, সহজাত সহজাত ক্রিয়া। ক্রিয়া। হয়, হ্যাঁ, সহজাত কারণ ক্রিয়া। এইটা, হ্যাঁ, একদম। এটা নৈতিক হবে না। নৈতিক ক্রিয়ার মধ্যে ঐচ্ছিক ক্রিয়াও আসবে, আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবে যেটা করব সেটাও নৈতিক ক্রিয়ার মধ্যে পড়বে, আর যার ফলাফল বিচার করা যাবে সেটা তো অবশ্যই নৈতিকের মধ্যে পড়বে। হ্যাঁ, আর বিশেষ করে ঐচ্ছিক ক্রিয়া যেগুলো ইচ্ছাজনিত, অবশ্যই সেগুলো হচ্ছে কিন্তু সেটা তোমার নৈতিক অবশ্যই, হ্যাঁ, বিচারের নৈতিকের বিষয়বস্তু। মধ্যে পড়বে। হ্যাঁ, সেটা নৈতিক বিচারের বিষয়বস্তু। একমাত্র হচ্ছে সহজাত ক্রিয়া, হ্যাঁ, ইনস্টিংটিভ অ্যাকশন, তার কিন্তু নৈতিক বিচারে সেটা কিন্তু বিষয়বস্তু নয়। ম্যাম সহজাত এখানে ক্রিয়া। নৈতিক বিচারের বিষয়বস্তু নয় বলতে কি, যেটা কি ভালো মন্দের বিচার হবে না এরকম হ্যাঁ, বলতে এমন চাইছে? কর্ম যে তুমি রেগুলারলি করছো, তুমি ডেলি করছো, কিন্তু তার নৈতিকতা বিচার হবে না। ঠিক আছে, তোমাকে ন্যায়ের মধ্যে সেটা ফেলবে না। যেগুলো তুমি ঐচ্ছিক কাজ করো, ধরো ঐচ্ছিক কাজ মানে দুটো ডিসিশন তোমাকে নিতে হবে, তোমার তুমি এই পথে যাচ্ছো, হ্যাঁ, সেটা নৈতিকতা বিচার হবে তুমি ঠিক করলে কি ভুল করলে। ঠিক আছে, কিন্তু যে কাজগুলো অভ্যাসজাত ক্রিয়া, প্রতিদিন তুমি একই রকম ভাবে করো, ঠিক আছে, বা হচ্ছে তোমার সহজাত ক্রিয়া, হ্যাঁ, সেগুলো নৈতিক বিচারের মধ্যে পড়ে না, তার যেমন নৈতিক বিচার হয় না। যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া, এটা হ্যাঁ, সহজাত ক্রিয়া, হ্যাঁ, এর সহজাত। কোনো আর নৈতিক বিচার নৈতিক হয় না। বিচার হয় না। একদম একদম তাই। সেগুলো নৈতিক বিচারের বিষয়বস্তুই নয়। এই ক্লাসটা আমি খুব সুন্দর করে ইউটিউবে এই ক্লাসটা নেওয়া আছে, আমি তোমাদের দেবো, তোমরা দেখো। খুব ভালো ম্যাম, করে নেওয়া ক্লাসটা। হঠাৎ হ্যাঁ যদি বলো। চোখে আলো পড়ে, হঠাৎ চোখে আলো পড়ে তাহলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, এটাও কি সহজাত ক্রিয়া? হ্যাঁ, হঠাৎ চোখে আলো পড়লে চোখ বন্ধই হবে, এটা এটাই খুব সহজাত। সহজাত ক্রিয়া। এগুলো এই সহজাত প্রবৃত্তি আমাদের। সহজাত প্রবৃত্তির ওপরে তোমার কখনো মানে আরোপ করা যায় না, নৈতিকতা তার উপরে কখনো আরোপিত নয়। সেগুলো নৈতিক বিচারের বিষয়বস্তুই নয়। ঐচ্ছিক ক্রিয়াই সাধারণত নৈতিক ক্রিয়ার বিষয়বস্তু। ঐচ্ছিক ক্রিয়া, বুঝতে পারলে? ঐচ্ছিক ক্রিয়া নৈতিক ক্রিয়া, নৈতিক বিচারের বিষয়বস্তু। ঐচ্ছিক মানে ইচ্ছাজনিত, যেখানে তোমার ইচ্ছা জনিত আছে, যে হচ্ছে দুটো অপশনের মধ্যে তুমি কোন পথে যাবে, হ্যাঁ, সেখানে গেলে তুমি ঠিক করলে কি ভুল করলে, সেখানেই নৈতিকতা বিচার হয়, ধরো। সুতরাং 10 নম্বরের সহজাত ক্রিয়া হচ্ছে তোমার ঠিক আনসার। তারপরে প্রশ্নটা আসবো আমি সায়নীর কাছে, সায়নী ঘোষ। আমি কিন্তু সবাইকে হ্যান্ড রেজ করতে বলবো, হ্যাঁ, হ্যান্ডস ডাউন, মানে যারা পারবে মানে হ্যান্ড রেজ করবে। প্রথম আমি বলবো যে নেম অফ অ্যান অ্যাডভোকেট অফ মনিস্টিক রুল ডিঅন্টোলজিস থিওরি ইজ। অদ্বৈতবাদী এবং একত্ববাদী নিয়মভিত্তিক কর্তব্যমুখী মতবাদের একজন প্রবক্তার নাম। ম্যাম কান্ট হবে। হ্যাঁ, এটা কান্ট হবে, এটা ইমানুয়েল এটা কান্ট হবে, কান্ট হবে, কর্তব্যমুখী। হ্যাঁ, কর্তব্যমুখী যেহেতু ডিঅন্টোলজিস্ট, বলেছে। হ্যাঁ, ডিঅন্টোলজিস্ট হচ্ছে তোমার হ্যাঁ, ইমানুয়েল কান্ট। এটার উত্তরটা হ্যাঁ কিন্তু ম্যাম। ভালো প্রশ্ন করেছে, এটা ইমানুয়েল কান্ট হবে। ঠিক কথা। আচ্ছা, ম্যাম নিচের কোশ্চেন একটু কনফিউজ আছি, কর্মভিত্তিক উপযোগবাদের দুজন এটা প্রবক্তার এটা নাম। নিয়ে আমিও কনফিউজড আছি, এটা কারণ আমি এই চারটে খুঁজেই পাইনি অপশনের কোনো মধ্যে জায়গায় ঠিকঠাক মতো। অ্যাকর্ডিং টু মি এই চারটে অপশনের কোনোটাই ঠিক হওয়ার কথা না। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম।
বুঝতে পেরেছো? এই 12 নম্বর যে প্রশ্নটা ওরা দিয়েছিল, কর্মভিত্তিক উপযোগবাদের দুজন প্রবক্তার নাম। হ্যাঁ, মানে আই থিঙ্ক সো, আমি এখন যা দেখছি প্রশ্নটা, হ্যাঁ, সেখানে কিন্তু কেউই কিন্তু ঠিক বলছে না। এখানে প্রশ্নটা দিয়েছে, নেমস অফ টু অ্যাডভোকেটস অফ অ্যাক্ট ইউটিলিটারিয়ানিজম আর, ঠিক আছে? তো এখানে ইউইং রস, রস কান্ট, ইউইং ব্র্যান্ডেড, আর ব্র্যান্ডেড কান্ট। না, এটা চারটে অপশনে কোনোটাই কিন্তু ঠিক না। এবার তোমরা কি বলবে বলো? এখানে কিন্তু চারটে অপশনের একটাও ঠিক নয়, অপশনগুলো। ম্যাম এখানে তো দিয়েছে জেরেমি বেন্থাম, মুর এবং সম্ভবত মিল। এই চারটে অপশনে কোনোটাই তো ঠিক নয়, এটা আমার বক্তব্য। ম্যাডাম, হ্যাঁ বলো। সমরেন্দ্র ভট্টাচার্যের বইয়ে কিন্তু ইউইং এবং রস আছে। কিন্তু মানে এটা নিয়ে কিন্তু কনফিউশন আছে, জানো তো। কনফিউশন ছিল, আমাদেরও যখন পড়তে যাই খুব কনফিউশন ছিল, কিন্তু বইয়ে আমি এটাই পেয়েছিলাম। এটা একটু দাগ দিয়ে রাখো, 12 নম্বরটা। দেখতে হবে, দেখতে হবে। আমি জানি না, আমার কাছে কনফিউশন আছে, আমার কেন যেন মনে হচ্ছে চারটে অপশনেরই কোনোটা ঠিক নেই, ধরো। বুঝতে পেরেছো? ইউইং আর রসের কথা আমি সমরেন্দ্র বাবুর বইতে পড়েছিলাম বটে। হ্যাঁ, রস এবং ইউইং এর কথা, কিন্তু ইউইং আর রস কি এরা দুজনেই তোমার অ্যাক্টিভ ইউটিলিটেরিয়ানিস্ট? আচ্ছা, এটা একটু দাগ দিয়ে রাখো। বাকিরা কি বলছো বলো? বাকিরা, বাকিদের যদি কিছু বলার থাকে। সুকুমনি, মাইক্রোফোনটা অফ করে দাও তো প্লিজ। ম্যাম বলছি এইটা নিয়ে একটু ক্লাসগুলো দেবেন, রেকর্ড থাকলে, তাহলে কনফিউশন। আমি একটু কিছুদিন পরে দেবো। এটার ক্লাস রেকর্ডিং নেই কর্মভিত্তিক উপযোগবাদের। ঠিক আছে, আছে যেটা, সেটা শুধু ইমানুয়েল কান্টই আছে। এটা দেখে নিতে হবে একটু। এটা নেই। এটা আর এটা এগুলো মনে হয় অ্যাক্টিভ ইউটিলিটারিয়ানিজম। আমি একটা ক্লাস স্পেশাল নিয়ে নেবো এটার উপরে, চিন্তা করো না, এর মধ্যেই আমি নিয়ে নেবো। ম্যাম, ঠিক আছে। বলছিলাম তো ম্যাম, জেরেমি বেন্থাম, মুর এরাই তো সমর্থন করেছিলেন হ্যাঁ, কর্মোপযোগবাদে। হ্যাঁ, কর্মভিত্তিক উপযোগবাদকে। এক্স্যাক্টলি। জেরেমি বেন্থাম সমর্থন করেছিলেন। ঠিক আছে, জেরেমি বেন্থাম সমর্থন করেছিলেন, আরো অনেকে সমর্থন, কিন্তু ইউইং আর রসের উত্তরটা আমার খুব ঠিকঠাক মনে হচ্ছে না। ও যদিও বলছে যে এটা সমরেন্দ্রবাবুর বইতে ছিল, আনসারটা একটু দেখে নিতে হবে। এটা 12 নম্বরটা একটু একটু বাদ রাখো। ঠিক আছে, একটু বাদ রাখো। আচ্ছা, এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে, যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, আগে আমি প্রশ্নটা বলি, তারপরে আমি আর আসবো। হ্যাঁ, এখানে 13 নম্বর প্রশ্নটা যেটা দিয়েছে, নেম অফ অ্যান ইউটিলিটারিয়ান হু ইজ নট আ হেরোনিস্ট ইজ বেনথাম, সিজুইক, মিল অ্যান্ড মুর। এখানে চারটে অপশন দিয়েছে। আচ্ছা, আমি কার কাছে আসবো? আমি এই উত্তরটা যার জন্য আসবো তার কাছে আসবো, মণি, মণির কাছে আসবো। মণি, এই উত্তরটা কি বলবে? ম্যাম স্যাডউই। হ্যাঁ, কারণ বেন্থাম আর মিল তো হচ্ছে সুখবাদী, মুড তো হবে না, তাহলে স্যাডউই। হ্যাঁ, সেজুয়েগি এটার উত্তর হবে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এটার আনসার কিন্তু বি কারেক্ট আনসার। ঠিক আছে, এখানে যে করেছিল আনসার, এখানে মুড মানে যার প্রশ্ন ছিল, এটা আমি জানি না কার প্রশ্ন ছিল, সে মুড আনসার করেছিল। এটা কিন্তু মুড হবে না, এটা কিন্তু সিজুইগই আনসার হবে। বুঝতে পারলে? সিজুইক হচ্ছেন একজন ইউটিলিটারিয়ান ফিলোসফার। হ্যাঁ, যিনি কিন্তু হেরোনিস্ট নন। সিজুইক হবে এটার আনসার। ঠিক আছে মনি, ঠিক আছে, হ্যান্ডস ডাউন করো। এরপরে ম্যাম, আমি, হ্যাঁ বলো। বলছি ওই সিজুবিক মনস্তাত্ত্বিক সূক্ষ্মবাদের প্রবক্তা না? দেখে নিতে হবে, এখন আর আমার মনেও নেই, ধরো অনেক দিন আগে পড়িয়েছি। আপনি আমাদের এথিক্সে যে এই হবে সে সিরেনাইক সম্প্রদায় মিল বেনথাম মনস্তাত্ত্বিক সুখবাদের সমর্থক। হ্যাঁ, আমি পড়িয়ে দিয়েছিলাম এটা, মনস্তাত্ত্বিক উত্তরটা সুখবাদ। মূল হ্যাঁ, হবে। না, না এটা না ঠিক আনসার হবে উত্তরটা না। মূল হবে। না, এটা ভুল ম্যাম, হবে না। ম্যাম দেখতে গেলে এটা মৌরি হবে, কারণ বেনথাম মিল এরা এরা সুখবাদী, আবার সিজুইক মনস্তাত্ত্বিক সুখবাদের প্রবক্তা। তো সেক্ষেত্রে অপশন যদি কাটতে কাটতে যায় তাহলে তো মোটটাই আনসার হচ্ছে। হেনরি সিজুইক ওয়াজ, ম্যাম আপনি তো লিখিয়েছেন যে সিজুইক নৈতিক সুখবাদকে ব্যাখ্যা করেছেন, দাঁড়াও, মনস্তাত্ত্বিক সুখবাদকে রিজেক্ট করেছেন। Henry Sidgwick was a utilitarian philosopher who argued for a utility focusing on the maximization of good or desirable consciousness rather than just pleasure or happiness.
While Bentham is known for his hedonistic utilitarianism, Moore is known for his critique of utilitarianism. Sidgwick's view are more complex and not strictly hedonistic. So Sidgwick is the utilitarian who is not a hedonist. দেখতে হবে তাহলে এটা। ম্যাম হুম ম্যাম আপনি এটা পড়িয়েছিলেন সিজুইক একজন ম্যাডাম এটা মুড়ি হবে, সাইকোলজিক্যাল কারণ সরি এথিক্যাল হেডোনিজম, এটা আপনি পড়িয়েছিলেন। মানে উনি হচ্ছে সাইকোলজিক্যাল হেডোনিস্টটাকে রিজেক্ট করেছিলেন, কিন্তু এথিক্যাল হেডোনিজমকে তিনি সাপোর্ট করেছিলেন সিজুইক। আর উনি এথিক্যাল আর হেডোনিজমকে স্বীকার করেই ওই যে হ্যাঁ রেশনাল ইউটিলিটারিয়ানিজম কে হ্যাঁ মান্যতা হ্যাঁ দিচ্ছেন। হ্যাঁ আর আর মুর উনি এদিকে হচ্ছে বলছেন যে আমি আইডিয়াল প্লেজার ইউটিলিটারিয়ানিজম। প্লেজার আর হ্যাপিনেস কে সমান প্রাধান্য দিচ্ছি। তো এথিক্যাল হেডোনিজমের জায়গা থেকে উনি রেশনাল ইউটিলিটারিয়ানিজম সমর্থন করছেন, তখন কিন্তু মুরের যে ক্রিটিক আছে সেখানে মুর আর র্যাশডল দুজনাই বলছেন যে আমরা ইউটিলিটিকে প্রাধান্য দিচ্ছি কিন্তু আমরা হেডোনিস্ট নয়। মুর আর রাজদল দুজনে বলছেন। দীপক মাইক্রোফোন মিউট করো, প্লিজ প্লিজ দীপক ম্যানুয়াল মাইক্রোফোন অফ মিউট করো। এথিক্সে কিন্তু আছে, আপনি পড়িয়েও ছিলেন লিখেও ছিলেন। সেটা তো ধরো আমার আর মনে নেই, ধরো কি পড়িয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ কিন্তু আর ওনার মানে মুর আর র্যাশডল দুজনের তো আইডিয়াল ইউটিলিটারিয়ানিজম। তো আপনি ওখানে নিচে আমাদের ইংলিশে লিখে দিয়েছিলেন যে তোমরা কিন্তু বারবার নক করে রাখো যে এরা দুজনে কিন্তু উপযোগবাদী হয়েও হেডোনিস্ট নন। এই সেম ইংলিশটাই ব্র্যাকেটে লেখানো ছিল। আর শিপ্রাদির সাথেও আমার এটা নিয়ে কথা হচ্ছিল, তো কিছুদিন আগে গ্রুপে দিয়েছিলাম, শিপ্রাদিও বললো যে হ্যাঁ অর্পিতা মুরই হবে এটা, ম্যাডাম তো পড়িয়েছিলেন। আমি উনি পড়িয়েছি। সাইকোলজিক্যাল হেডোনিজমকে প্রাধান্য দেননি ঠিক আছে, কিন্তু উনি সাইকোলজিক্যাল হেডোনিজমকে ওই কি ওই যে এথিক্যাল হেডোনিজমকে তিনি সুখবাদের যে সাপোর্ট কুটাবাদ করেছিলেন যে তত্ত্বটা সিজুইক। দিয়েছেন, হ্যাঁ, তো ওটাকে কাটতে গিয়ে উনি এথিক্যাল হেডোনিজমকে প্রাধান্য দিচ্ছেন এবং এথিক্যাল হেডোনিজমের উপর ভিত্তি করেই উনি রেশনাল ইউটিলিটারিজমে উপনীত হন। তো সেই জায়গা থেকে তো উনি তো হেডোনিস্ট হচ্ছেন। আরেকবার এই আপনি প্রশ্নটা আরেকবার একটুখানি, বইটা দেখে হ্যাঁ নেবেন। আমি আরেকবার বইটা একটু দেখে নেবো, ঠিক আছে? আমি তো পড়িয়েছি তোমাদের, তবু আমি আরেকবার বইটা দেখে নেবো। 13 নম্বর প্রশ্নটা বি ডি এর মধ্যে আমার একটুখানি কনফিউশন এখনো হচ্ছে, ধরো আমি আরেকবার দেখে নেবো, অসুবিধা নেই। একটু নোট ডাউন করে রাখো। আর অর্পিতা আমাকে এগুলো পাঠাবে, তো যেখানে যেখানে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে আমাকে একটু আচ্ছা পাঠাবে, আমি ঠিক একটু আছে দেখে ম্যাডাম, নেবো। পাঠাবো। ঠিক আছে, শুধু এই প্রশ্নগুলো আমাকে বলবে যে এত নাম্বারে কনফিউশন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে এরপরের ম্যাডাম। এর পরের প্রশ্নটার আনসার অর্পিতা নিজে করবে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ ফ্র্যাঙ্কেনাস ওন থিওরি অফ মোরাল অব্লিগেশন? ম্যাডাম ফ্র্যাঙ্কেনার অপশন এ, দিস। কারণ সি সি বি আর ডি তো আমরা থিওরি গুলো পড়েছি। হ্যাঁ তো এই থিওরি গুলোতে কোথাও তো ফ্র্যাঙ্কেনার নাম পাইনি। তো হ্যাঁ, একটা যদিও আমার ডিওন্টোলজিক্যালেও ফ্র্যাঙ্কেনার নেই, রুল তত্ত্বটা পড়া ডিওন্টোলজিক্যালেও নেই। নেই, হ্যাঁ হ্যাঁ, ইউটিলিটারিয়ানিজমেও নেই। তাহলে ওটাই হচ্ছে মিক্সড ডিঅন্টোলজিক্যাল থিওরি। হুম, এটা মিক্সড ডিওন্টোলজিক্যাল থিওরি হবে, কারণ এক ডিওন্টোলজিক্যালে, রুল ডিওন্টোলজিক্যালে, ইউটিলিটারিয়ানিজমে নেই। হুম আচ্ছা, হুম বাকি হুম হুম। কারোর কিছু বলার আছে? এটার আনসার 14 নম্বরেরটা তোমার এ, মিক্সড ডিওন্টোলজিক্যাল থিওরি। ঠিক আছে, তাহলে 14 নম্বরে এ হচ্ছে কারেক্ট আনসার। 15 নম্বরটা আমার প্রশ্নটা এখনই দেখে মনে হচ্ছে এটা আমি খুব ভালো করে পড়িয়েছি। হ্যাঁ, কার ন্যাচারালিস্টিক ফ্যালাসি? হ্যাঁ, একটু রিম্পি বলো, রিম্পি এটার উত্তর করো। রিম্পি আছো? রিম্পি, হ্যাঁ ম্যাম আছি। হ্যাঁ হ্যাঁ এটা ম্যাম। বলো। আমি ন্যাচারালিস্টিক ফ্যালাসি, বাংলায় তাকে বলা হয় নৈসর্গিকতা দোষ। ঠিক আছে, কার এটা? হ্যাঁ একজনেরই। এটা হচ্ছে মুর, জি হ্যাঁ, মুর। এটা হচ্ছে মুরের হ্যাঁ ম্যাম, ন্যাচারালিস্টিক এই ফ্যালাসি। ক্লাসটা খুব ভালো হয়েছিল, খুব সুন্দর করে বুঝিয়েছিলেন এই জায়গাটা। তোমরা এখন মনে করতে পারছো? আমি কিছুই মনে করতে পারছি না। ওই যে অর্পিতা বললো যে ম্যাম আপনি এতটা পড়িয়েছেন, হ্যাঁ আর তুমি বলছো পড়িয়েছো, আমি আমি ভুলে হ্যাঁ, গেছি। হ্যাঁ ম্যাম, আমি কি এতটাই সুন্দর করে পড়িয়েছেন, খাতায় আপনি নোট কিন্তু ডাউন করেছি বারবার এগুলো। করে বলেছেন যে ওটা নোট ডাউন করো। যতগুলো ইউটিলিটারিয়ানিজম পড়িয়ে এসেছি তার মধ্যে সবাই কিন্তু হেডোনিস্ট, বারবার নক করছি লিখে রাখো। আমিও স্টার দিয়ে দিয়ে লিখে রেখেছি। আচ্ছা পরীক্ষার আগে আমি প্রত্যেকবার ওই লাইনটা দেখে যাই যে তাহলে র্যাশডল আর মুর হচ্ছেন সুখবাদী নন। তো এই জন্য আরো মনে আছে। আচ্ছা, 15 নম্বরের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, এটা হচ্ছে উত্তর হবে মূল। ঠিক আছে, নাও এটাও তো আমি তোমাদের পড়িয়েছি।
এটাও পড়িয়েছি। 16 নম্বর প্রশ্নটার উত্তর কে করবে দেখি? কে হ্যান্ড রেজ করে আছো? কে কোথায়? সব হ্যান্ডস ডাউন হয়ে গেছে কেন? নতুনদের মধ্যে কেউ বলো, প্লিজ 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 হ্যান্ড হ্যান্ড ইয়ে করো। অভিজিৎ বলবে এটার উত্তর, অভিজিৎ বিশ্বাস। বিশ্বাস তোমার করা উচিত, সুতরাং তুমি করতে পারো বা তোমার করার স্বাধীনতা আছে। এ কথা কে বলেছেন? নীল, বেন্থাম, ইমানুয়েল কান্ট এবং মুর। কে বলেছেন? একটা কান বলেছিলেন। হ্যাঁ একদম, এই লাইনটা তুলে আমি পড়িয়েছি না, আমি হ্যাঁ যত সময় ভুল করছি না ধরো, আমি সবই ভুলে যাই, কিন্তু এটা আমার মনে হচ্ছে এই লাইনটা তুলে আমি পড়িয়েছি। দো হ্যাঁ, অটেস্ট। মানে আমার আপনার ক্লাসটা করা হয়নি এথিক্সের, কিন্তু মানে আমার গ্রাজুয়েশন লেভেল এটা পড়া হয়েছে। হ্যাঁ গ্রাজুয়েশন লেভেলে এটা পড়েছো। আচ্ছা বাকিরা যারা আমার ক্লাস করেছো তারা বলে এই লাইনটা তুলে আমি তোমাদের পড়িয়েছি। হ্যাঁ ম্যাম, আপনি পড়িয়েছিলেন। ম্যাডাম কতবার পড়িয়েছেন? হ্যাঁ এটার উত্তর কিন্তু তোমার ইমানুয়েল কান্টি কিন্তু হবে। ঠিক আছে, 16 নম্বরে সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ভালো প্রশ্ন করেছে। ঠিক আছে, এবার হ্যাঁ 17 হ্যাঁ নম্বর। হ্যাঁ ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। স্ট্যান্ডার্ড আছে প্রশ্নের, সবাই উত্তর করতে পারবে না যারা পড়াশুনো করেনি। হ্যাঁ হ্যাঁ, সবাই কিন্তু হাত তোলো, আমি তার মধ্যে একজনকে ধরবো। আমি একই জনকে বারবার করে ধরতে পারবো না। হ্যাঁ, তার পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। দ্য ক্রিমিনাল শুড বি পানিশড ফর দ্য রিফরমেশন অফ হিস ক্যারেক্টার। খুব সুন্দর করে এই ক্লাসটা ইউটিউবে আছে, আমি তোমাদেরকে দেখার কথা বলবো। হ্যাঁ, এখানে শাস্তি তত্ত্বের উপরে দুটো ক্লাস পরপর পরপর নেওয়া আছে এবং সেই দুটো ক্লাসই ইউটিউবে দেওয়া আছে। আসলে ইউটিউবে যে ক্লাসগুলো দিই, খুব ইম্পর্টেন্ট ক্লাসগুলো ইউটিউবে দিই, এগুলো সেই জায়গাগুলো থেকে এগুলো প্রশ্ন করেছে ধরো। হ্যাঁ, তো এটার জন্য আমি আসবো হচ্ছে কার কাছে আসি? অতনু দাস। অতনু দাস, অতনু আছো? হ্যাঁ ম্যাম। এটার উত্তর কি হবে অতনু? ম্যাম এটা রিফর্মেটিভ থিওরি হবে। একদম, রিফরমেটিভ থিওরি বা সংশোধনাত্মক মতবাদ। চরিত্রের সংশোধন করার জন্যই কোনো ব্যক্তিকে পানিশ করা উচিত। ঠিক আছে, দ্য ক্রিমিনাল শুড বি পানিশড ফর দ্য রিফরমেশন অফ হিস ক্যারেক্টার। তো এটা হচ্ছে রিফরমেটিভ থিওরি বা 17 নম্বরের উত্তর হচ্ছে এ, সংশোধনাত্মক মতবাদ। ঠিক। আচ্ছা, এটা তো আবার দুদিন আগে পড়ালাম। ঠিক আছে, যদিও পুরোটা পড়ানো হয়নি, আরো পড়াতে হবে এই জায়গাটা। 18 নম্বর, দেখি কে হাত তুলেছো, তাকে আগে ধরি আগে এই বিষয়টা। ওহ, নতুন কেউ হাত তোলো, পুরোনো স্টুডেন্টসরা হাত তুলে আছো, নতুন কেউ হাত তোলো। এত বলার ইয়ে কম কেন সবার? সবাই হাত তোলো, তাহলে তো একজনকে জিজ্ঞাসা করতে পারি। আচ্ছা, অঞ্জু আছো? অঞ্জু রাহা, অঞ্জু। হ্যাঁ ম্যাম, আছি। আচ্ছা অঞ্জু, বলতে পারবে তুমি এটা, প্লেটোর মতে জ্ঞানের দুটো প্রধান বৈশিষ্ট্য কি? সর্বজনীনতা ও নতুনত্ব, ইউনিভার্সালিটি অ্যান্ড নোভেলটি। হ্যাঁ, অভ্রান্ততা এবং তাই যা প্রকৃত, সৎ, নিত্য, শাশ্বত, ইনফলিবিলিটি অ্যান্ড দ্যাট হোয়াট ইজ রিয়াল। 3 নম্বর, ম্যাম, সি হবে, ইউনিভার্সালিটি অ্যান্ড ইনফলিবিলিটি। বি হবে মনে হচ্ছে এটা। ম্যাডাম বি হবে, বি অ্যান্সার হবে। এটা ইউনিভার্সালিটি অ্যান্ড দিয়ে হতো। ইনফলিবিলিটি হবে না, এই যে এইটা অভ্রান্ততা এবং তাই যা প্রকৃত, সৎ, হুম। নিত্য এবং শাশ্বত। হ্যাঁ এই ম্যাম, তিনটে এটাই টার্ম হবে। খুব ইম্পর্টেন্ট, এই তিনটে টার্ম খুব ইম্পর্টেন্ট। সৎ, নিত্য এবং শাশ্বত, যার কোনো পরিবর্তনশীলতা নেই। এই দুনিয়ার সকল কিছু পরিবর্তনশীল, কিন্তু সামান্য হচ্ছে সৎ, নিত্য এবং শাশ্বত। ম্যাম, আপনি এটা রিসেন্টলি পড়ালেন, প্লেটোর এটা। হ্যাঁ, হ্যাঁ, প্লেটোর আজকেও এটা দেখছিলাম রিসেন্টলি ম্যাম পড়ালাম। ক্লাসটা। হ্যাঁ, যদিও অ্যারিস্টটল পড়াতে পড়াতেও প্লেটোর কনসেপ্টটা আমি আরো ক্লিয়ার করে দেবো। হ্যাঁ ম্যাম। তো এটার উত্তর তোমার বি হবে। অভ্রান্ততা মানে হচ্ছে ইনফলিবিলিটি অ্যান্ড দ্যাট হোয়াট ইজ রিয়াল। নোভেলটি তো কখনোই হবে না, নতুনত্ব তো কখনোই, নোভেলটি দেখলেই সেই পয়েন্ট তোমার বাদ হয়ে যাবে, সেটা ক্রস হয়ে যাবে। এইটা হবে, হ্যাঁ, ইনফলিবিলিটি অ্যান্ড দ্যাট হোয়াট ইজ রিয়াল। এটা হচ্ছে অভ্রান্ততা এবং তাই যা প্রকৃত, সৎ, নিত্য এবং শাশ্বত। তারপরে, হ্যাঁ, যদিও এটা পড়ানো হয়নি, এটাও আমি পড়াবো। এটা আমার পড়ানো হয়নি, কিন্তু আমার মাথায় আছে এটা আমাকে পড়াতে হবে। আচ্ছা, এটার জন্য আমি খুকুমনির কাছে আসবো। হোয়াট অ্যাকর্ডিং টু প্লেটো ইজ দ্য হাইয়েস্ট ইউনিভার্সাল, হ্যাঁ, ইন দ্য হায়ারকি অফ ফর্মস। মানে ফর্মসের হায়ারকি, এটা আমি পড়াইনি, আবারও বলছি, এটা পড়িয়ে দেবো অ্যারিস্টটল পড়াতে গিয়ে, যে এখানে ফর্মের হায়ারকির দিক থেকে দেখতে গেলে কোনটা হচ্ছে তোমার হাইয়েস্ট, হাইয়েস্ট ফর্ম বা হাইয়েস্ট ইউনিভার্সাল, আইডিয়া অফ দ্য বিউটি, আইডিয়া অফ দ্য গুড, আইডিয়া অফ জাস্টিস অ্যান্ড আইডিয়া অফ নলেজ। এটা আমি যখন 16তে পরীক্ষা দিয়েছিলাম, আমি বিটাই অ্যান্সার করেছিলাম, চরম কল্যাণ। হ্যাঁ, তো কেন, সেটা কি আনসার ভুল বলেছিল পর্ষদ? না না, ভুল বলেনি, এটা ঠিক ছিল। আচ্ছা, হ্যাঁ, এটা এটা আনসার আইডিয়া অফ ঠিক দ্য ছিল। গুডই তো হবে, চরম হ্যাঁ, এটা বি কল্যাণটা হবে। হবে। হ্যাঁ, এটা হ্যাঁ, বি এটা হবে। ঠিক। হ্যাঁ, এটা বি হবে।
19-এর তোমার 19-এর বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, এটা B কারেক্টই ছিল। হ্যাঁ, এটা কারেক্টই হবে। চরম কল্যাণ, এটাই হচ্ছে হ্যাঁ পৃথিবীর চলো। মধ্যে আদর্শ, মানে একদম সর্বোচ্চ আকার। ঠিক আছে, হুম 20 নাম্বার, অ্যারিস্টটল স্বীকৃত কারণ কয় প্রকার? এটা তো খুবই সহজ একটা প্রশ্ন। আমিনা হাত তুলেছে, আমিনা খাতুন, আমিনা বলো, অ্যারিস্টটল স্বীকৃত কারণ কয় প্রকার? ম্যাম 4 প্রকার। আচ্ছা বলো তো আমিনা, এই 4 প্রকার কারণ কি কি? ম্যাম ফর্মাল কজ, মেটেরিয়াল কজ, আর হচ্ছে আর দুটো ম্যাম একটু মনে করে বলো তো দেখি। ফাইনাল কজ, আর একটা ছিল চরম কারণ ছিল মানে লাস্টেরটা, আর একটা মাঝখানে ভুলে গেছি ম্যাম। কে বলতে পারবে যে অ্যারিস্টটল স্বীকৃত ম্যাম 4 প্রকার কারণ কি কি? হ্যাঁ বলো। মেটেরিয়াল কজ, ম্যাম বলবো ম্যাম। এফিসিয়েন্ট কজ, আচ্ছা ফাইনাল একজন কজ একজন, আচ্ছা অতনু বলেই দিচ্ছে, যখন অতনু বলে দাও আর পরিষ্কার করে। অ্যারিস্টটল 4 প্রকার কারণ স্বীকার করেছে। প্রথম হচ্ছে মেটেরিয়াল কজ, সেকেন্ডলি হচ্ছে এফিসিয়েন্ট কজ, থার্ডলি ফর্মাল কজ, অ্যান্ড ফোর্থলি ফাইনাল ফাইনাল কজ। কজ। 4টে স্বীকার করেছেন, একদম 4টে কারণ স্বীকার করেছেন। প্রথমটা হচ্ছে, প্রথমটা কি বললে বলো অতনু? মেটেরিয়াল মেটেরিয়াল কজ, কজ, এফিশিয়েন্ট কজ, ফর্মাল কজ অ্যান্ড ফাইনাল ফাইনাল কজ। 4 প্রকার কারণ স্বীকৃত, অ্যারিস্টটল স্বীকৃত কারণ হচ্ছে 4 প্রকার। তারপরের প্রশ্নটা আসবো, তারপরের প্রশ্নটা, হাত তোলো হাত তোলো, নতুন স্টুডেন্টসরা সবাই যারা আছো হাত তোলো। ভুল করলে কোনো অসুবিধে নেই, কিন্তু ক্লাসের মধ্যে ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে উত্তর করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সত্যি সত্যিই তাই। ঠিক আছে, আবারও পুনরায় একই স্টুডেন্টসই হাত তুলেছে, তবু আমি তাই জন্য আসছি, বিপাশার কাছে আসছি। অ্যারিস্টটলের মতে জগৎ বিবর্তনের চরম কারণ কি? ঈশ্বর, সত্তা, চিন্তা এবং আকার। গড, এক্সিস্টেন্স, থট অ্যান্ড ফর্ম। গড। গড, আনমুভড মুভার। অ্যারিস্টটল গডকে বলেছেন তিনি আনমুভড মুভার। ঠিক আছে, তিনি নিজে আনমুভড হয়েও তিনি সকল কিছুর পরিচালনের কর্তা হচ্ছেন, তিনি ঈশ্বর। জগৎ বিবর্তনের তিনি হলেন চরম কারণ, তিনি হলেন ঈশ্বর। ভেরি গুড। তারপরের প্রশ্নটা তো খুব সোজা, একদম কঠিন প্রশ্ন না। হাত তোলা চাইবো কিন্তু সবার কাছে যে হাত তুলবে, প্রচুর জন হাত তুলে ফেলেছে। সুচন্দ্রার কাছে আসবো, সুচন্দ্রা ব্যানার্জি, সুচন্দ্রার কাছে আসবো। সুচন্দ্রা বলো যে ডেকার্টের মতে দ্রব্য, কপ্রকার দ্রব্য ডেকার্ট স্বীকার করেছেন? হ্যাঁ, 1 2 3 4 কপ্রকার দ্রব্য স্বীকার করেছেন? ম্যাম 3 প্রকার। আচ্ছা ম্যাম এই ভুল, 2 প্রকার একটা হবে সাপেক্ষ ম্যাম। নিরপেক্ষ না, ম্যাম সাপেক্ষ এটা নিরপেক্ষ 2 প্রকার দেখলে হবে। দুটা, সাপেক্ষ নিরপেক্ষ দেখলে 2 প্রকার, কিন্তু এমনি যদি বলে ঈশ্বর আত্মার ম্যাম ডেকার্ট কতগুলি দ্রব্য স্বীকার করেছে, সেই ক্ষেত্রে ম্যাম 3টি হবে। কতগুলো ঈশ্বর দ্রব্য স্বীকার আচ্ছা করছে এখানে 3টে হবে। প্রশ্নটা কি, এখানে প্রশ্নটা কি, হাউ মেনি কাইন্ডস অফ সাবস্টেন্স আর অ্যাকসেপ্টেড বাই ডেকার্ট? ম্যাডাম তিন আমি প্রকার একটু বলি। আচ্ছা বলো। ম্যাডাম এখানে বলছে হাউ মেনি, যদি এটা হাউ মেনি বলে তাহলে এটা হচ্ছে বাংলাটা কয় প্রকার, তো তখন 2 প্রকার করাটাই যথোপযুক্ত। আর যদি এই দুই বলতো প্রকার কি কি কয়টি, বলছো বলো? অর্পিতা, এই দুটো প্রকার কি কি? মানে সাপেক্ষ নিরপেক্ষ। আচ্ছা ধরুন যদি আমি প্রকারের দিক থেকে বলি সাপেক্ষ আর নিরপেক্ষ, আর হ্যাঁ যদি ধরুন ওখানে থাকতো কয়টি, মানে বাংলাটা যদি কয়টি থাকতো হ্যাঁ, তাহলে ধরুন তখন 3টি তুমি আলাদা বাংলাটা আলাদা করেই ছাড়ো, তুমি বলতে হবে। বাংলাটা ছাড়ো, বাংলা দেখে সবসময় উত্তর করলে অনেক সময় ভুল হয়ে যায়। তুমি তো হ্যাঁ ইংরাজিতে হ্যাঁ হ্যাঁ অভ্যস্ত। হাউ মেনি কাইন্ডস অফ সাবস্টেন্স আর অ্যাকসেপ্টেড বাই হচ্ছে ডেকার্ট? হ্যাঁ, এখানে হাউ মেনি থাকলে এখানে 2 প্রকার করাটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট হয়। 2 প্রকার করাটাই অ্যাপ্রোপ্রিয়েট হয় না 3 প্রকার করাটা অ্যাপ্রোপ্রিয়েট হয়? অ্যান্সার কিতে 3 প্রকারই ছিল। ম্যাডাম এটা 2 প্রকার হবে না, এটা 3 প্রকারই এটা তো আনসার কিন্তু থাকবে। এটা অ্যান্সার কিতে 3 প্রকার ছিল। তোমাকে না সাইকোলজিটা বুঝতে হবে, পরীক্ষকের সাইকোলজিটা বুঝতে হবে, কোন সাইকোলজি থেকে তিনি এই প্রশ্ন দিয়েছেন। তিনি ওই সাপেক্ষ নিরপেক্ষর সাইকোলজি থেকে তিনি এই প্রশ্নটা দেননি। তিনি এই প্রশ্নটা আচ্ছা, এটাতে দিয়েছেন, ডেকার্ট কপ্রকার দ্রব্য স্বীকার করেছেন বলো। সাপেক্ষের মধ্যে দুটো ভাগ আছে, আর একটা হচ্ছে নিরপেক্ষ আছে, তাই তো? কিন্তু ম্যাডাম হ্যাঁ ম্যাম নিরপেক্ষ সাপেক্ষর মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু সাপেক্ষর মধ্যে তো দুটো পড়ছে, তাহলে এখানে 2 প্রকার এখানে কেন করবো সাপেক্ষ না? নিরপেক্ষর ইয়েতে প্রশ্নটা করা হয়নি। এখানে প্রশ্নটা করা হ্যাঁ হ্যাঁ হয়েছে বুঝতে দ্রব্য পেরেছি। ডেকার্ট স্বীকার করেছেন, এখানে 3টে হবে। বুঝলে কি বলতে চাইলাম? ও, মানে এটা আমার আমার ব্যক্তিগত হুম, ইয়ে হুম, বললাম, হুম। আমি তো কোশ্চেন আজকেই সবে দেখছি। আমি আমার ব্যক্তিগত ইয়েতে বললাম, কোশ্চেন কিন্তু এটাই ধরো ম্যাডাম বলেছে। এমন অনেক প্রশ্ন মানে ক্ষেত্রে আমরা দেখেছি, এই ডেকার্টের প্রশ্নটার ক্ষেত্রেই ক প্রকার বললে তখন আমরা 3টেই দেখেছি উত্তর এসেছে, আবার ক কয় যে কটি বললে কিন্তু 2টিই আমরা দেখেছি, মানে দুটো কিন্তু ডিফারেন্ট কোয়েশ্চেন।
এবার ওই মোমেন্টে গিয়ে আমার কিন্তু এই দুটোই আমি দিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা 3 ছিল। এখানে অনেকে মানে তিনটেই বেশিরভাগ জন হবে। 2ই করেছিল। না, এটা দুটি হবে না, সাইকোলজিটা বুঝতে হবে। পরীক্ষা মানে যিনি কোয়েশ্চেনটা করেছেন তার সাইকোলজিতে তিনি তিনটে দিয়েই তিনি করেছেন। তিনি ওই সাপেক্ষ নিরপেক্ষর পার্সপেক্টিভে তিনি এই প্রশ্নটা করেননি, তিনি প্রশ্নটা করেছেন ওই তিনটে যে ভাগ আছে সেইটা তিনটে দিয়েই তিনি করেছেন। সেটা দুটোই জানা ছিল, কিন্তু সেই মোমেন্টে মনে হলো যে দুইটাই বিটাই অ্যান্সারটা ঠিক হবে। না না না, এটা এই জন্য সি, আমি তো জানতাম না যে পর্ষদ কি আনসার করেছে, তো ও বলছে যে পর্ষদ সি আনসার করেছে। হ্যাঁ, পর্ষদ সি করেছে। সি করেছে, এটা সি হবে। সাইকোলজি, হিউম্যান সাইকোলজিতে তাই বলছে। ও সি আনসার ভেবেই এটা করেছে, মানে 3 আনসার ইয়েতেই করেছেন প্রশ্নটা টিচার। এটা 22-এর কিন্তু সি আনসার হবে, নট বি। এখান থেকে অনেক কিছু বিষয় মাথায় আসছে, আমি একটু বাদে তোমাদের বলছি। কোয়েশ্চেনটা আলোচনা শেষ করে নিই, সবে আমি 23 নম্বরে এগিয়েছি ধরো। আচ্ছা, এরপরে আমি আসবো, কে হাত তুলবে বলো? হাত তোলো, হাত তোলো। কি হাত তুল, সোজা প্রশ্নতে হাত তোলো। নতুন নতুন স্টুডেন্ট, নতুন ম্যাম নতুন বলবো? নতুন। আচ্ছা দাঁড়াও, কে বলবে বলো? ম্যাম ম্যাডাম বলবো? বলতে চাই। আচ্ছা, সাগরিকার কাছে আসি, সাগরিকা মাঝি। হ্যাঁ ম্যাম। সাগরিকা, দেহ ও মনের সম্পর্কর বিষয়ে ডেকার্ট স্বীকৃত মতবাদের নাম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য থিওরি বাই হুইচ ডেকার্ট সিক্স টু এক্সপ্লেন দ্য রিলেশন বিটুইন বডি অ্যান্ড মাইন্ড? হ্যাঁ, দেহ ও মন সম্পর্কিত, মানে দেহ মনের সম্পর্ক বিষয়ে ডেকার্টের মতবাদের কি নাম? ক্রিয়া প্রতিক্রিয়াবাদ হবে ম্যাম। হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা ইন্টারাকশনিজম। হ্যাঁ ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, ইন্টারাকশনিজম। ঠিক আছে, তারপরে তারপরের প্রশ্নটা, এটা ম্যাম একটা ভালো বলবো? প্রশ্ন। আমার আচ্ছা, বলো বলো বলো। আচ্ছা, কে বলছো বলো, নামটা বলো। ম্যাম সায়নী বলছি। আচ্ছা সায়নী, এটা বলো। কিন্তু এইটার উপরেও একটা ক্লাস আমি কিন্তু তোমাদের নিয়েছিলাম যত সম্ভব মনে হচ্ছে, প্যানসাইকিজম, মনে পড়ছে? আইডিয়ালিজম, মেটেরিয়ালিজম, আইডিয়ালিজমের উপর একটা স্পেশাল ক্লাসে আমি প্যানসাইকিজম নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম। হুজ ভিউ ইজ কল্ড প্যানসাইকিজম অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ দ্য ওয়ার্ল্ড? জগতের স্বরূপ সম্পর্কে কার মতবাদ সর্বমানসবাদ নামে পরিচিত? কি হবে ম্যাম এটার এটা উত্তর? লাইবনিজ। এটার উত্তর লাইবনিজ হবে। লাইভ। এটার উত্তর লাইবনিজ হবে। ম্যাম, হ্যাঁ। আচ্ছা আপনি ইউটিউবে একটা ক্লাস দিয়েছিলেন আইডিয়ালিজমে, তো হ্যাঁ, ওই ওখানে ক্লাস এটা আলোচনা করেছিলাম, প্যানসাইকিজম। ওইটা প্যানসাইকিজম ছিল ফেক নারের। হ্যাঁ, ফেকনার এখানে অপশনটা নেই, এটা লাইবনিজ এটার উত্তর হবে এই ক্ষেত্রে। ফেকনারে আমি ওখানে বলেছিলাম প্যানসাইকিজম নিয়ে, সর্বমানসবাদ প্যানসাইকিজম নিয়ে আলোচনা করেছিলাম, ওখানে ফেকনার ছিল। এই এই 4টে অপশনের পরিপ্রেক্ষিতে এটা তোমার লাইবনিজ হবে, বুঝতে পারলে? এই চার। ইউটিউবে আছে ক্লাসটা? হ্যাঁ ইউটিউবে এই ক্লাসটা আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আইডিয়ালিজমের উপর একটা ক্লাস আছে, আইডিয়ালিজম বলে। আমার ইয়েতে গিয়ে সার্চ করো, ভালো ভালো ক্লাসগুলোই দেওয়া আছে, আর ওগুলো থেকে প্রশ্নও এসেছে ধরো। শুধু হ্যাঁ, আইডিয়ালিজম না, আইডিয়ালিজম, রিয়েলিজম, তারপরে মানে ওই যে সামান্য সম্পর্কে বিভিন্ন দর্শনের যে মতবাদ সবই দেওয়া আছে, কিন্তু অনেক পিছিয়ে যেতে হবে, প্রায় 2 বছর আগে। ঠিক, ওখানে এটা সার্চ করো, ইয়েতে গিয়ে সার্চ করো, দেখো পাবে। বা ওয়েস্টার্ন ফিলোসফির ফোল্ডারের মধ্যে পাবে এই ক্লাসগুলো। আচ্ছা, এর পরের প্রশ্নটা, নাহলে আমরা শেষ করতে পারবো না আজকের ক্লাস। এর পরের এটার প্রশ্নটা আসবো, অ্যান্সার কার কি কাছে হলো আসবো? ম্যাম? হ্যাঁ, অ্যান্সার স্পিনোজা হলো? না, এটার আনসার লাইবনিজ তো। প্যানসাইকিজমের আনসার লাইবনিজ, মানে ওই জগতের স্বরূপ সম্পর্কে কার মতবাদ সর্বমানসবাদ নামে পরিচিত, প্যানসাইকিজম। এটার উত্তর লাইবনিজ হলো, কোথায় স্পিনোজা হলো? 25 নাম্বারটা এবার বলো, আধুনিক পাশ্চাত্য দর্শনের ইতিহাসে ঈশ্বর প্রেমে মত্ত মানুষটি কোন দার্শনিক? ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ এবং বার্কলে। এই আমি যাকে বলবো সে উত্তর করবে, এই যে কেউ উত্তর করবে না, সবাইকে বলার সুযোগ করে দাও। ঠিক আছে, আমি শর্মিষ্ঠা বলি। সাহা। শর্মিষ্ঠা সাহা, হুইচ ফিলোসফার ইজ কল্ড গড ইনটক্সিকেটেড ম্যান ইন দ্য হিস্ট্রি অফ মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফি? বলো কে? ম্যাম এটা স্পিনোজা হবে। এটা স্পিনোজা হবে। স্পিনোজার বুদ্ধি সংযত ঈশ্বর প্রেম, ঠিক আছে, ঈশ্বর প্রেমে এটা আমরা কিন্তু পড়েছি ধরো, তাই না? এটা হচ্ছে তোমার, এটার উত্তর স্পিনোজাই হবে। 25-এর বি হচ্ছে কারেক্ট আনসার। এটা তো আমি 26 নম্বরটা পড়িয়েছি। বুদ্ধিতে কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ে ছিল না। হু হোল্ড দ্য ভিউ দ্যাট দেয়ার ইজ নাথিং ইন দ্য ইন্টালেক্ট হুইচ ওয়াজ নট প্রিভিয়াসলি ইন দ্য সেন্সেস?
দারুণ প্রশ্ন, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বার্কলে, লক, কান্ট অ্যান্ড হিউম, মানে খুব স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল, কিন্তু খুব সোজা প্রশ্নও ছিল তা নয়। অম্বিকা এটার উত্তর করো, অম্বিকা ওরাও, পড়িয়েছি এটা, অম্বিকা বলতে পারবে? কে বলবে এটার উত্তর? নাম বলো, কে বলবে? আমি ম্যাম আমি বলবো। বলবো ম্যাম। ম্যাম আচ্ছা, ম্যাম অরূপ কুমার ম্যাম সাহা, বলবো। আমি যাকে বলবো সে অরূপ কুমার সাহা, অরূপ কুমার সাহা। অরূপ বলো। ম্যাম লক হবে ম্যাম। হ্যাঁ, জন লক হবে। বুদ্ধিতে এমন কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ে ছিল না। আমরা ইন্দ্রিয় অভিজ্ঞতায় পাই না এমন কিছুই আমরা বুদ্ধিতে পাই না, ঠিক আছে তো? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি বুদ্ধিতে কিছুই নেই যা পূর্বে ইন্দ্রিয়ে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া, এটা আবার লাইবনিজ বলেছে। হ্যাঁ, কেবল এটাও আমি পড়িয়েছিলাম, ধরো কেবলমাত্র। এটা কি ক্লাস দেখে বলছো সুচন্দ্রা? না না ম্যাম, ক্লাস দেখে বলে, আমি ক্লাসটা এখনো দেখিনি, আমি এটা মানে এটা আছে আর কি, মানে এই হ্যাঁ, দুটো হ্যাঁ, মানে ঠিক 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 বলেছো। বুদ্ধিতে এটাও আমি পড়িয়েছিলাম, সুচন্দ্রা যে লাইনটা ম্যাম বললো এই ওটাও আমি লাইনটার পড়িয়েছি। মানে কি সহজাত ধারণাকে বোঝাচ্ছে এরকম কিছু? কোনটা, এই লাইনটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ। দেয়ার ইজ নাথিং ইন দ্য ইন্টালেক্ট কথাটার মানে হচ্ছে বুদ্ধিতে এমন কিছুই নেই যেটা আমরা আগে অভিজ্ঞতার মাধ্যমে, যেটা আমরা সেন্স করিনি। মানে যা কিছুই আমরা পেয়েছি বুদ্ধিতে, সেগুলো আগে অভিজ্ঞতার মাধ্যমে আমরা সেন্স করেছি, মানে সংবেদনের মাধ্যমে আমরা অভিজ্ঞতা থেকেই লাভ করেছি। তার মানে তিনি এটা বলতে চাইছে অভিজ্ঞতাই সবকিছু, বুদ্ধি পড়ে। বুঝতে পেরেছো? বুদ্ধির মধ্যে এমন কিছুই নেই, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা অভিজ্ঞতার মাধ্যমে পাই না। মানে অভিজ্ঞতাতে আমরা পাই, সবকিছুই আমরা অভিজ্ঞতার মাধ্যম দিয়েই পাই। অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসাবে প্রথম ব্রিটিশ দার্শনিক লক কিন্তু তার এই মন্তব্যটা রাখলেন। 26-এর বি লক হচ্ছে তো তার correct। সহজাত ধারণাকে খণ্ডন করেছে, মানে হ্যাঁ। স্বীকারই করেনি। হুম। আচ্ছা, এরপরের প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন, কিন্তু সবাই এই উত্তরটা জানে। হাত তোলো সবাই, হাত তোলো। হাত তোলা প্রশ্ন হচ্ছে, হোয়াট অ্যাকর্ডিং টু বার্কলে ইজ দ্য সেন্স অফ দ্য স্পিরিট অর সোল? বার্কলের মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য কি? চিন্তা করা, প্রত্যক্ষ করা, কল্পনা করা, আর সংশয় করা। আমি যাকে বলবো সে আনসার করবে, যে কেউ বলবে না। আহ, হুম, কাকে জিজ্ঞাসা করি? যারা বলেছে তারাই প্রশ্ন উত্তর যদি বারবার বলে কি করে হয়? আচ্ছা, আফসানা বলো, আফসানা বলো। ম্যাম এটা বি হবে। হ্যাঁ, বি হচ্ছে প্রত্যক্ষ করা। একদম একদম। আর বার্কলের মতে আত্মার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমার প্রত্যক্ষ করা। আচ্ছা, তারপরের প্রশ্ন, হু হোল্ড দ্য ভিউ দ্যাট আওয়ার মাইন্ড ইজ আ টাবুলা রাসা? Our mind is a tabula rasa, dark chamber, empty cabinet before we obtain any idea from the experience. মানে আমাদের মন হচ্ছে সাদা কাগজের মতো। কোথায় বাবা এটা বলা আছে ডার্ক চেম্বার? এটা আবার বলা আছে নাকি কোথাও ডার্ক চেম্বার? টাবুলা রাস্তা বলা আছে, সাদা কাগজের মতো। কে বলেছেন? বার্কলে, হিউম, জন লক এবং লাইবনিজ। কে বলেছেন? আচ্ছা, আমি যার কাছে আসবো সে উত্তর করবে। মালার কাছে আসবো, মালা। মালা, এটার উত্তর কি হবে? হ্যাঁ, মালা জন আরেকবার লক বলো ম্যাম। জোরে। হ্যাঁ, জন লক। জন লক এটার উত্তর হবে। কে বলেন অভিজ্ঞতা থেকে কোনো ধারণা লাভের পূর্বে আমাদের মন থাকে টাবুলা রাসা, হ্যাঁ, বা আমাদের মন থাকে সাদা কাগজের হ্যাঁ, মতো। এটা জন পড়তে লকই শুনলে কিন্তু আমাদের বলেছেন। মধ্যে সাদা কাগজের মতো। হ্যাঁ, একদম একদম সাদা কাগজের মতো। ঠিক আছে, চলো তারপরের প্রশ্নটা। আবারও তুহিনার কাছেই আসবো। তুহিনা আক্তার খানম, কোন দার্শনিক মুখ্য এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য অস্বীকার করে সকল গুণকেই মনোসাপেক্ষ বলেছেন? হ্যাঁ, তুহিনা। লক, বার্কলে, হিউমান, কার্ট, ডেকার্ট। ম্যাম বার্কলে বলেছেন। হ্যাঁ, বার্কলে বলেছেন। বার্কলে মুখ্য গুণকেও মনোসাপেক্ষ বলেছেন। লক যেমন মুখ্য গুণকে বস্তুগত বলে গৌণ গুণকে মনোসাপেক্ষ বলেছেন, সেখানে কিন্তু বার্কলে মুখ্য গুণ এবং গৌণ গুণ দুটো গুণকেই কিন্তু তিনি মনোসাপেক্ষ বলেছেন। হ্যাঁ, তো এখানে উত্তর হবে কিন্তু তোমার বার্কলে। আচ্ছা, চলো তারপরের প্রশ্নটাও খুব সহজ প্রশ্ন। এই সহজ প্রশ্ন নিয়ে এই মানে হিউমের ওপরে এই প্রশ্নটা আছে। হিউমের ওপরে এই প্রশ্নটা নিয়ে আমি কার কাছে আসি? একই জনের কাছেই আসবো। আমি নিজের মতো করে চুজ করি এবার। আচ্ছা, অর্পিতা সেন। অর্পিতা সেন কোন দার্শনিক বলেন যে কারণ এবং কার্যের মধ্যে কেবল সংযোগ আছে কিন্তু আবশ্যিক সম্পর্ক নেই? বার্কলে, হিউম, কান্ট এবং লক। উত্তর করবে অর্পিতা সেন। অর্পিতা আছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, অর্পিতা কে? বা সংযোগ, কার্যকারণের মধ্যে সংযোগ তত্ত্ব স্বীকার করেছেন, কিন্তু বলেছেন তাদের মধ্যে আবশ্যিক সম্পর্ক নেই, তাদের মধ্যে সতত সংযোগের তত্ত্ব তিনি স্বীকার করেছেন। কে?
কারণ এবং কার্যের মধ্যে সতত সংযোগ তত্ত্ব তিনি স্বীকার করেছেন, কোনো আবশ্যিক সম্পর্ক তিনি স্বীকার করেননি কারণ এবং কার্যের মধ্যে। মানসী আমাকে বলো, মানসী, মানসী আছো? হ্যাঁ ম্যাম, বলুন বলুন। মানসী এটা আমাকে বলো কি- তো, যে কোন দার্শনিক কারণ এবং কার্যের মধ্যে কেবল সংযোগ আছে বলেছেন কিন্তু আবশ্যিক সম্পর্ক নেই বলেছেন? বার্কলে, হিউম, কান্ট অ্যান্ড লক। যা, ম্যাম কি বলবো? হবে এটার উত্তর? হ্যাঁ বলো, আমি না বলো, আমি না বলো। হিউম হবে। এটা হিউম উত্তর হবে? এটা বলতে পারছো না? এত সহজ ম্যাম প্রশ্নটা এটা হিউম হিউম। হবে। হ্যাঁ এটা হিউম হবে। হ্যাঁ, এটা হিউম উত্তর হবে। এত দেরি হচ্ছে কেন? এত সহজ প্রশ্নটা। হিউম কারণ এবং কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক স্বীকার করেন না। হিউমের কারণ ও কার্য সম্পর্ক বিষয়ে হিউমের তত্ত্বের নাম হচ্ছে সতত সংযোগ তত্ত্ব। হ্যাঁ, 30 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার। চলো তারপরেরটা, সাইকোলজিতে ঢুকে গেলাম আমরা। সাইকোলজিতে ঢুকে গেলাম। সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া মতবাদের প্রধান প্রবর্তক কে? সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া মতবাদের প্রধান প্রবর্তক কে? আমি যখন সাইকোলজি পড়িয়েছি আমি আলোচনা করেছি। হ্যাঁ, এটার উত্তর আমাকে কে করবে? প্যাভলভ ম্যাম। বলবো? প্যাভলভ। আর কি বলবো, এটা বলে দিল। হাত তুলে রাখো না, নতুন নতুন স্টুডেন্টসরা হাত তুলে রাখো না, আমি জিজ্ঞাসা করবো সবাইকে। সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া মতবাদের প্রবর্তক হলেন আইভান প্যাভলভ, হু প্রোপাউন্ডেড দ্য কন্ডিশন রেসপন্স থিওরি। এটা আলোচনা করেছি আমি। তারপরের প্রশ্নটা তোমার ল অফ অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আসবো, মুনের কাছে আসবো। মুন সাহা, মুন আছো হ্যাঁ ম্যাম, নিশ্চয়? বলুন। হ্যাঁ, মুন আমাকে বলো, হু প্রোপাউন্ডেড দ্য, সরি, হাউ মেনি লজ অফ অ্যাসোসিয়েশন আর দেয়ার? অনুষঙ্গের নিয়ম কটি? ম্যাম 3টি। হ্যাঁ, অনুষঙ্গের নিয়ম 3টি। এবং এর সাথে সাথে মুন আরেকটারও উত্তর করো, হু ইজ দ্য প্রোপাউন্ডার অফ দ্য ট্রায়াল অ্যান্ড এরর থিওরি অফ লার্নিং? ভেরি গুড প্রশ্ন। হ্যাঁ, ট্রায়াল অ্যান্ড ম্যাম এরর। থর্নডাইক। থর্নডাইক, প্রচেষ্টা ভুল সংশোধন প্রচেষ্টা। মতবাদ। হ্যাঁ, প্রচেষ্টা এবং ভুল ভুল সংশোধনের মতবাদ। সংশোধন মতবাদ। একদম একদম, এটা হচ্ছে থর্নডাইক। ঠিক আছে। আগের আগের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? ওই তিনটি কি কি অনুষঙ্গের নীতি? ওই যে ম্যাম সাদৃশ্য, সান্নিধ্য আর বৈপরীত্য। এই তো বলে দিয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্নটায় বুঝতে আসবো। পারলাম না। সাদৃশ্য বললো, সান্নিধ্য বললো, আর বৈপরীত্য বললো। লজ অফ অ্যাসোসিয়েশন, অনুষঙ্গের নীতি, 3টে পড়িয়েছি। সাইকোলজির ক্লাসগুলো দেখলে পরে বুঝতে পারবে, পুরনো স্টুডেন্ট আছো। আচ্ছা, এর পরের প্রশ্নটাও আমি খুব ভালো করে, তোমাদের আগের যারা স্টুডেন্ট তারা জানো এটা আমি পড়িয়েছি। এর উত্তর আমি কার কাছে আসবো? এর উত্তর আমি আসবো হচ্ছে, কেউ হাত না তুললে কি করে হবে? ম্যাম বলবো? ম্যাডাম ম্যাম হাত তোলা রয়েছে। হাত তোলা রয়েছে? নতুন স্টুডেন্টদের তো দেখতে পাই না, না সমস্যা এটাই। ম্যাম এটা বলি আমি, আগেরটা আচ্ছা জানা মানসী, হচ্ছে না। আচ্ছা মানসী আর একটা বলো। হু ইজ দ্য অ্যাডভোকেট অফ দ্য ইনসাইট থিওরি অফ লার্নিং? গেস্টাল্ট সাইকোলজিস্ট, থর্নডাইক, স্কিনার অ্যান্ড প্যাভলভ। এটা গেস্টাল হবে। হ্যাঁ, গেস্টাল্ট। আচ্ছা, গেস্টাল্টের 3জনের নাম মনে আছে? যে 3জন মনোবিদ অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা বলেছিলেন। হ্যাঁ, কে কে গেস্টাল্টের 3জন দার্শনিকের নাম কি? তাদের নামের আদ্য অক্ষর দিয়ে কে কে সেই ডাব্লিউ। ম্যাম সম্প্রদায়ের নাম মনে আছে। ওয়েটারম্যান আর ডব্লিউ কে ছিল কহলার। তো? কোহলার, কহলার, কফকা, কফকা, বার্ডম্যান। কোহলার, কফকা অ্যান্ড ওয়েদার, বার্ডিমার। ওয়েদার। হ্যাঁ 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 হ্যাঁ, কোহলার, কফকা, বার্ডিমার। হ্যাঁ কে ডব্লিউ কে হ্যাঁ হ্যাঁ কে হ্যাঁ ডব্লিউ কে হ্যাঁ, আমি বলে দিয়েছিলাম, এটা আলোচনা করেছিলাম। 34 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার, গেস্টাল্ট মনোবিদ। এটাও আমি পড়িয়েছি তোমাদের। যারা পুরো কোর্সটা, ওই টোটাল কোর্সটা, আগের যে কোর্সটা ওটা পারচেস করেছো, সমস্ত ক্লাস ওখানে আছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি টপিকের ওপরে কোনো জিনিস বাদ নেই। শুধু কর্ম উপযোগ বার্তা বাদ আছে কিনা আমি সেটা একটু দেখে নেবো, ওটা আমার মাথার মধ্যে আছে। ঠিক আছে, একটু একটু একজন একজন করে আসি। হ্যাঁ, কথা বলো না, আমি ক্লাসটা আগে শেষ করে নিই। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে, কাউকে দেখতে পাই না। আচ্ছা, এটা অভিজিৎ আনসার করবে, অভিজিৎ বিশ্বাস। আচ্ছা, সায়নী বলো, সায়নী হাত তুলেছো, সায়নী ঘোষ। সম্প্রদায়ের ভিত্তি কোনগুলি? হোয়াট আর দ্য বেসিস অফ কমিউনিটি? হ্যাঁ, একদম সম্প্রদায়ের মধ্যেই ক্লাসগুলো পড়েছে, আমি সম্প্রদায়ের ক্লাস করিয়েছি। ম্যাম এটা অঞ্চল ও আমরাবোধ হবে। একদম, অঞ্চল এবং আমরা বোধ হবে, কমিউনিটি সেন্টিমেন্ট অ্যান্ড লোকালিটি।
হ্যাঁ ঠিক ম্যাম। আছে। মানে এটা হবে হচ্ছে অঞ্চল এবং সাজাত্যবোধ, মানে হচ্ছে লোকালিটি অ্যান্ড কমিউনিটি সেন্টিমেন্ট। অঞ্চল এবং উই ফিলিং, হ্যাঁ, কমিউনিটি সেন্টিমেন্ট। 35-এর সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। আচ্ছা, এইটা বলতে পারো কি, ইয়ে সায়নী, মাধ্যমিক গোষ্ঠীর একটি উদাহরণ দাও, অ্যান এক্সাম্পল অফ দ্য সেকেন্ডারি গ্রুপ। এটা আমি সেকেন্ডারি গ্রুপ পড়িয়েছি, হ্যাঁ, প্রাইমারি সেকেন্ডারি পড়িয়েছি, কিন্তু এখানে অ্যান এক্সাম্পল অফ দ্য সেকেন্ডারি গ্রুপ ইজ ফ্যামিলি, মিউজিক, একাডেমি, নেশন আর ট্রেড ইউনিয়ন। এটা ট্রেড ইউনিয়নই হবে এটা ট্রেড ইউনিয়ন অ্যান্সারটা। হবে, এটার আনসার ট্রেড ইউনিয়ন হবে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এটার আনসার ট্রেড ইউনিয়ন হবে। ঠিক আছে, সায়নী মাইক্রোফোন মিউট করো। আচ্ছা, এরপরে পরপর পরপর দুটো প্রশ্নের আনসার কে দেবে বলো? নতুন কে বলো, কে বলবে? আমি বলবো। আরে বাবা রে। আচ্ছা, বিপাশা বলো। বিপাশা দুটো প্রশ্নের উত্তর পরপর পরপর বলো। হ্যাঁ, দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রবক্তাকে? হু ইজ দ্য প্রোপাউন্ডার অফ ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম? হেগেল, মার্কস, ওয়েন আর থমাস মোর? আমার তো মার্কসই মনে হচ্ছে, আমি অবশ্য পুরোটা এখনো পড়িনি এগুলো। না, মেটেরিয়ালিজম তোমার মার্কসের? ম্যাম হেগেল হবে। ম্যাম হেগেল হবে। এটা হেগেল আনসার হবে ম্যাম। না এটা ম্যাম, নিয়ে একটু মার্কস কনফিউজ হবে। আছি এই অ্যান্সারটা আছে নিয়ে। ম্যাম, দ্বন্দ্বমূলক দাম্ভিক হলে পরে ভাববাদ মার্কস হবে। হেগেল, হেগেল হবে না। দ্বন্দ্বমূলক দ্বন্দ্বমূলক আছে, বস্তুবাদ বলেছে তো। হ্যাঁ, তার আর মানে মার্কস ভাববাদ হবে হচ্ছে ম্যাম। হেগেল। এটা মার্কসই হবে না। এটা মার্কস। মার্কস উত্তর হবে। মার্কসেরই তো দ্বন্দ্বমূলক মেটেরিয়ালিজম, এবং হ্যাঁ সেটা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের কথাও তো মার্কস বলেছেন। হ্যাঁ, দ্বন্দ্বমূলক বস্তুবাদ যখনই হবে তখন মার্কস হবে। হ্যাঁ, এটা কেন হেগেল বলছো? মানে ডায়ালেকটিক শব্দটা দেখে হেগেল বলে দিচ্ছ নাকি? আমি আমি হচ্ছে রাজনৈতিক পুরনো নেটের স্টুডেন্টসদের, তারা বলতে পারবে, ধরো আমিও ভুল হতে পারি, আমি অনেকদিন আগে পড়িয়েছি, আপনি এটা আমারও। পড়িয়েছিলেন? না ম্যাম ম্যাম, এটা আপনি মার্কসই হবে। পড়িয়েছিলেন? হ্যাঁ, মেটেরিয়ালিজম, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম একদম উল্লেখ করা আছে, এটার উত্তর মার্কস হবে। এখানে অন্য জিনিস আসে কি করে? মার্কসিজমে তো এটাই আছে, ডায়ালেকটিক হ্যাঁ, মেটেরিয়ালিজম। মার্কস তো এটাই বলেছে, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। ম্যাম মার্কস হবে, সাথে এটা হেগেল হবে না। হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম পড়িয়েছিলেন। ম্যাম আপনার ক্লাসে এটা সুন্দর বলা আছে তো। হ্যাঁ, আমি 37 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার, মার্কস। এরপর একটা বলো, ইয়েই বলো, যে বলছিলে সেই বলো। ম্যাম হ্যাঁ ম্যাম। বলছি, হ্যাঁ, হেগেলটা এমন ভাবে দেওয়া আছে, মানে হ্যাঁ, এটা প্রথমেই যে অনেকেই দেখবে প্রথমেই ভুল প্রথমেই করে ফেলবে। এটাই। হ্যাঁ, প্রথমেই ভুল করে ফেলবে। প্রথমেই ভুল করে ফেলবে, এক্স্যাক্টলি, প্রথমেই ভুল করে ফেলবে। মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা নাগার্জুন হবে। হ্যাঁ, মাধ্যমিক দর্শনের প্রতিষ্ঠাতা নাগার্জুন, গৌতম, কনাদ এবং রামানুজের মধ্যে এটা নাগার্জুন হবে। হু ইজ দ্য ফাউন্ডার অফ মাধ্যমিক ফিলোসফি? নাগার্জুন। আচ্ছা, তারপরের প্রশ্নতে আসি। তারপরের প্রশ্ন হচ্ছে, কার কাছে আসবো দেখি, অনেকজন হাত তুলে আছে, 11 জন হ্যান্ড রেজ করে আছে, কেউ কথা বলবে না, আমাকে জিজ্ঞাসা করতে বলবো? দাও। কে বলবে? পিঙ্কু মন্ডল। পিঙ্কু মন্ডল আছো? আমি আমি নাম ডেকেছি, কিন্তু কেউ কথা বলবে না। পিঙ্কু মন্ডল আছো? হাত তুলেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। ভারতীয় দর্শন অনুযায়ী পুরুষার্থ কয় প্রকার? 2, 3, 4, 5। ভারতীয় দর্শন অনুযায়ী 4 প্রকার ম্যাম। এই 4 প্রকার পুরুষার্থ, পিঙ্কু, কি কি আছে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আচ্ছা, এরপরেরটাও পিঙ্কু তুমি যদি বলতে পারো, যে জৈন মতে দ্রব্য ক প্রকার? 2, 3, 4, 5। খুব সোজা। According to Jaina philosophy, how many kinds of substance are there? বলবো ম্যাম? হ্যাঁ, বিপাশা বলো। দুটো, একটা গুণ আর পর্যায়। ম্যাম গুণ না, পর্যায় হবে না, অস্তিকায় অস্তিকায়, অনস্তিকায়। অস্তিকায় আর অস্তিকায় অনস্তিকায়। দ্রব্য এবং অনস্তিকায় এটা দ্রব্য। অস্তিকায় হবে তো। হ্যাঁ, ও, গুলিয়ে দুটোই। ফেলেছি আমি দুটো। হ্যাঁ, বুঝতে পেরেছো, গুলিয়ে ফেলেছো। না, 2 প্রকার, কিন্তু অস্তিকায় এবং অনস্তিকায়। ঠিক আছে, এটা 2 প্রকার হবে, দুজনের মতে দ্রব্য 2 প্রকার, অস্তিকায় অনস্তিকায়, অসুবিধা নেই। এটা আমার মনে নেই, আমি পড়িয়েছি না পড়াইনি, আমার মনে নেই, যারা ক্লাস করেছো তারা জানো। হাউ মেনি স্টেজেস অফ মোরাল অ্যাকশন আর দেয়ার? 2, 3, 4 and 5। আচ্ছা, এটা কে উত্তর করবে বলো, নিজেদের মধ্যে বলো। বলবো? হ্যাঁ বলো, আমি না বলো। 3 ম্যাম। কি কি আছে মোরাল অ্যাকশনের? ভলেন্টারি অ্যাকশন, নন ভলেন্টারি অ্যাকশন আর ভলেন্টারি অ্যাকশন, 3টে ম্যাম আছে। ইনভলেন্টারি অ্যাকশন। আচ্ছা, এটা কি আমি তোমাদের, আমি না পড়িয়েছিলাম?
হ্যাঁ ম্যাম, প্রথমের দিকে পড়িয়েছিলেন এটা। প্রথমের দিকে পড়েছিলাম না, নৈতিক ক্রিয়ার 3টে স্তর আছে। হ্যাঁ ম্যাম। তাহলে এটা দেখে নাও, হাউ মেনি স্টেজেস অফ মরাল অ্যাকশন আর দেয়ার, এটা কিন্তু 3 হবে তোমার, 3টে। আচ্ছা, তারপরেরটা আমি না বলে দাও, লজিকের প্রশ্নতে ঢুকে এবার, এগুলো আমি দেখিও নি। একটি ই বচনের বিবর্তিতের আবর্তিত বচনটি কি হবে? হাত তুলে রাখো সবাই, লজিকের প্রশ্ন আছে। ই বচনের, তাকে বিবর্তন করলে কি হবে? বিবর্তিতের আবর্তিত করলে কি হবে? ই বচনকে বিবর্তন করলে কি বচন হয়? আমি না, এ বসে এ বচনকে উত্তর আই আবর্তন করলে কি বচন হয়? হবে ম্যাম, আই হবে ওটা। হ্যাঁ, ভেরি গুড, আই হবে। ই বচনকে বিবর্তন করলে এ হয়, এ বচনকে আবর্তন করলে আই বচন হয়। ঠিক আছে, সুতরাং 42-এ সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে 43, আমি অতনুর কাছে আসবো, আবার অতনুর কাছে আসবো। অতনু হ্যান্ড রেজ করেছে। চলো, এটা ভালো প্রশ্ন দিয়েছে। দুটো হেতুবাক্যেই সামান্য হলে সিদ্ধান্তটি কখনো বিশেষ বচন হতে পারে না। ঠিক আছে, ইফ দ্য টু প্রেমিসেস আর ইউনিভার্সাল দ্য কনক্লুশন ক্যান নট বি পার্টিকুলার প্রপোজিশন, which fallacy occurs if this rule of the validity of the categorical judgment is এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি হবে, কেননা existential দুটো fallacy, সামান্য বচন অস্তিত্বমূলক যার কোনো দোষ। অস্তিত্ব নেই তাতে যে অস্তিত্ব সূচক বচন হ্যাঁ, সিদ্ধান্ত একদম হিসেবে একদম পাওয়া যায় না কোনো সময়, তার ঠিক। জন্য। এক্সিস্টেন্সিয়াল ফ্যালাসি বা অস্তিত্বমূলক দোষ মানে হচ্ছে দুটো সামান্য বচন থেকে কখনোই বিশেষ বচন নিঃসৃত হয় না। এক্ষেত্রে অস্তিত্বমূলক দোষ হয় বা সাত্ত্বিকতা দোষ হয়। হ্যাঁ, এবং এই অনুযায়ী ন্যায়ের অনেকগুলো মূর্তি সেগুলো কিন্তু অবৈধ বলে প্রমাণিত হয়েছে। যেমন একটা এক্সাম্পল দিতে পারো অতনু, কোনটা অবৈধ বলে প্রমাণিত হয়েছে এইরকম মূর্তি? আগে অ্যাকসেপ্টেড ছিল কিন্তু ব্রাহ্মান্টিক। সাত্ত্বিক। হ্যাঁ, ব্রাহ্মণটিপ একটা এক্সাম্পল, ঠিক আছে। ফেসাপো আর একটা এক্সাম্পল দিলাম। এরকম 4টে 5টে এক্সাম্পল আছে যেক্ষেত্রে কিন্তু দুটো সামান্য বচন থেকে বিশেষ বচন নিঃসৃত হলে সাত্ত্বিকতা দোষ হয়। আচ্ছা, এরপরেরটা অতনুই বলো। হ্যাঁ, হোয়াট ফ্যালাসি অকার্স ইন, আমাকে তো এটা দেখতেও হতো, আমি তো দেখিনি। হোয়াট ফ্যালাসি অকার্স ইন আই ও আই ইন ওয়ান ফার্স্ট ফিগার? ফার্স্ট ফিগারের আই ও আই, আই ও আই প্রথম সংস্থানে আই ও আই মূর্তিতে কি দোষ হয়? ম্যাম, প্রথমত দুটি বিশেষ আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নামতে পারে না, বিশেষ আশ্রয় হ্যাঁ, বাক্য জনিত দোষ। দুটো, হ্যাঁ, একটা তো বটেই অবশ্যই। আর এটাই নঙর্থক হেতু বাক্য থেকে না, এটা তো নয়, এটা তো ভুল। না ম্যাম, যেটা রুল আছে অ্যাকচুয়াল, যেটা দুটো বিশেষ আশ্রয় বাক্য থেকে কখনো সিদ্ধান্ত নামতেই পারে না, তাহলে তো তাহলে এখানে এটাই তো এটা কেন মেন দিল? দোষ, তারপরে অন্য নঙর্থক হেতু বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ। ও, ম্যাম, একটা একটা হেতু নঙর্থক আর বাক্য একটা নঙর্থক হলে সিদ্ধান্ত তো নঙর্থক হবে। নঙর্থক হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সিদ্ধান্ত শোনো, অবশ্যই নর্থক হবে, তা না? হ্যাঁ তুমি দেখো অতনু, একটু দাঁড়াও, আমি একটু বলে নিই। ধরো 4টে অপশন এখানে দিয়েছিল, অবৈধ সাধ্য দোষ, অস্তিত্বমূলক দোষ, অনুগ স্বীকারজনিত দোষ, এটা হবে না। নঙর্থক হেতু বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ। এইবার যেটা প্রথমে অতনু বলেছিল সেটাও ঠিক বলেছিল, বাট এই অপশনটা এখানে নেই। এখানে আরেকটাও দোষ ঘটে গেছে, সেখানে হচ্ছে একটা হেতু বাক্য নঙর্থক হলে সিদ্ধান্ত নঙর্থক হবে। সুতরাং নঙর্থক হেতু বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ। ফ্যালাসি অফ ড্রয়িং অ্যান অ্যাফার্মেটিভ কনক্লুশন ফ্রম দ্য নেগেটিভ প্রেমিসেস, নঙর্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণের দোষ। কারণ ন্যায়ের নিয়ম অনুযায়ী দুটো আশ্রয় বাক্যের মধ্যে একটা আশ্রয় বাক্য যদি নঙর্থক হয় তাহলে সিদ্ধান্ত নঙর্থক হবে। ক্লিয়ার? মানে সিদ্ধান্তকে অবশ্যই নর্থক হতে হবে। সিদ্ধান্তকে অবশ্যই নঙর্থক হতে হবে। তোমার প্রথম ইয়েটাও ঠিক, কিন্তু ওটা তো অপশানে নেই। দুটো বিশেষ হেতু বাক্য থেকেও সিদ্ধান্ত নিঃসৃত হয় না, এটাও ঠিক কথা। ঠিক আছে, আচ্ছা, এরপরে কি হাত তুলবে বলো? আবার আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে ফেরত আসছি। আমি মানে বলবো। না, আর হবে না বিপাশা, অনেক হয়ে গেছে। পূজা বলবে এবার। ম্যাম আমি পূজা বলবো। পাড়ুই, পূজা 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 পাড়ুই। যোগ দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি কনাদ, মহর্ষি গৌতম, মহর্ষি পতঞ্জলি, রামানুজ। পতঞ্জলি। আচ্ছা, এরপরের প্রশ্নটার উত্তরও তুমি করো। আদর্শ নিরপেক্ষ বচনে রূপান্তরিত করুন। যারা গির্জায় যায় তারা সকলেই সাধু নয়। সকলের সাথে নয় থাকলে কি হয়? ম্যাম ও বচন। ও বচন হয়। কোনো কোনো ব্যক্তি যারা গির্জায় যায় নয় সাধু। যারা গির্জায় যায় তারা সকলেই সাধু নয়। সকলের সাথে নয় থাকলে ও বচন হয়। কোনো কোনো ব্যক্তি যারা গির্জায় যায় তারা নয় সাধু। ব্যক্তি যারা মানে তা, গির্জায় যান ও নয় এমন ব্যক্তি সাধু হ্যাঁ হন হ্যাঁ, সাধু। 46 নাম্বারে সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। আচ্ছা, হয়ে গেল। এবার তুমি মাইক্রোফোন মিউট করো, এরপরের জনকে ধরি। 47 নাম্বারে প্রায় চলে এসছি। হ্যাঁ, কেউ বলনি এরকম আছো, বলতে চাও, ক্লাসে রেসপন্স করতে চাও?
ক্লাসে রেসপন্স না করলে ভারী মুশকিল। ম্যাম বলবো? ম্যাম আমি আমিও শুধু তো বলবো। একটাই বলেছি। ওরে বাবারে, এটা তো আর ইয়ে করা যায় না, ধরো ফেলা যায় না। মনি, এবার আসো, বলো। নিম্নলিখিত বচনে কোন পদ ব্যাপ্য? সকল মানুষ যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে হয় পুণ্যবান ব্যক্তি। এটা এ বচন। ম্যাম এ এ বচনে কোন বচন পদ ব্যাপ্য? এর উদ্দেশ্য পদটা ব্যাপ্য আর বিধেয় পদটা অব্যাপ্য। ই বচনের? ই বচনের দুটো পদই ব্যাপ্য। ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। আর ও বচনের, না না না, ও আই বচনের হচ্ছে দুটো পদই অব্যাপ্য, আর ও বচনের হচ্ছে উদ্দেশ্য পদ অব্যাপ্য আর বিধেয় পদ বিধেয় পদ ব্যাপ্য। ব্যাপ্য। আচ্ছা, এরপরেরটাও বলে দাও তাহলে, সবচেয়ে সোজা প্রশ্ন, একটা ভালো প্রশ্ন লজিকে সব সময় আসে। এ ইমপ্লাইজ বি মিথ্যা হবে যদি এবং কেবলমাত্র যদি। এ এ যদি টি হয় আর বি যদি ফলস হয়। হ্যাঁ, একটাই মাত্র শর্ত, একটাই মাত্র শর্ত, যেখানে পূর্বগ সত্য এবং অনুগ মিথ্যা, এ ট্রু বি ফলস, তখনই একমাত্র মিথ্যা হবে এই ইমপ্লাইজ বি, নচেত বাকি সমস্ত জায়গায় সত্য হবে। ভেরি গুড, ঠিক আছে। এবার এবার তুমি ইয়ে করো, মাইক্রোফোন মিউট করো, এবার পরেরটা কে বলবে দেখি। নতুন কে আছো বলো, কে বলবে বলো, নতুন কে আছো যে উত্তর করতে চাও ক্লাসে? ক্লাসে উত্তর করলে কনফিডেন্স বাড়ে। আচ্ছা, পুষ্পিতা বলো। পুষ্পিতা এর পরে দুটো বলো, ঠিক আছে? হ্যাঁ পুষ্পিতা আমাকে বলো, আদর্শ আকারের ন্যায় অনুমানে হেতুপদ থাকে। হেতুপদ থেকে সাধ্য বাক্যে আর পক্ষ বাক্যে হ্যাঁ, একদমই তাই। প্রধান আশ্রয় বাক্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্য। আর অপ্রধান আশ্রয় বাক্য। হ্যাঁ, অপ্রধান আশ্রয় বাক্য। প্রধান আশ্রয় বাক্য যেখানে সাধ্য থাকে, অপ্রধান আশ্রয় বাক্য যেখানে পক্ষ থাকে। হ্যাঁ, প্রধান আশ্রয় বাক্যে সাধ্যের সঙ্গে হেতু থাকে, আর অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষের সঙ্গে হেতু থাকে। সিদ্ধান্তে কখনো হেতুপদ থাকতে পারে না। ভালো প্রশ্ন দিয়েছে। ইন ক্যাটেগরিক্যাল সিলোজিজম দ্য মিডিল টার্ম অকার্স ইন বোথ মেজর অ্যান্ড মাইনর প্রেমিস। ইংরেজিটা বেশি ভালো আছে, বোথ মেজর অ্যান্ড মাইনর প্রেমিস। চলো, তারপরেরটা, এটাও ইয়ে বলে দাও, পুষ্পিতা বলে দাও, 50 নম্বর। হ্যাঁ, নিম্নে এ বচনের ম্যাম, এ বচনের বিবর্তন এ বচন হয় না, এ বচনের বিবর্তন বিবচন হয় ই হয়। বচন। আচ্ছা, এখানে কি দিয়েছে? নিম্নে মিথ্যা বাক্য কোনটি? এ বচনের বিবর্তন এ, এটা তো মিথ্যা। ই বচনের আবর্তন হচ্ছে ই, এটা তো ঠিক আছে। আই ঠিক বচনের আছে, বিবর্তন হচ্ছে ও, ঠিক আছে। আর আই বচনের বিবর্তন হচ্ছে, আবর্তন আই বচনই হয়। তো এটা তো এখানে আবর্তন এ লিখলো না। অপশনটা, ও, এ অপশনটা দেখো হবে ঠিক, আনসার। দেখো 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 কিরকম ভুল দিয়েছে এ দেখো। আর ডি এখানে দুটোই একটু হবে, এ আর ডি ইয়েটা ভুল দুটোই আছে, হবে। বাংলাটা। এখানে বাংলাটা দুটো ভুল ভুল আছে। আছে, দেখো, বিবর্তন দিয়ে। ইংরাজিতে দিয়েছে কনভার্ট, হ্যাঁ আবর্তন। হ্যাঁ, হ্যাঁ, আর ইয়েতে দিয়েছে এই বিবর্তন। জন্য বাংলা দেখতে হয় না, ইংরেজি থেকেই করতে হুম। হয়। ইংরেজি থেকেই উত্তরটা করতে হয়, বাংলা করতে গিয়ে প্রচুর জন ভুল করে ফেলেন। এটা ভুল ছিল। ঠিক আছে, এটার উত্তর একদমই ঠিক বলেছো, এ এর বিবর্তন হচ্ছে এ, কখনোই সেটা নয়, এটা হচ্ছে মিথ্যা বাক্য, 50 নম্বরটা। আচ্ছা, তারপরের প্রশ্নটা খুব সহজ। নতুনদের মধ্যে কেউ উত্তর করবে? লাস্ট অপশন দিচ্ছি কিন্তু, আর 5টা প্রশ্ন আছে। ম্যাম আমাকে বলুন, ধরুন। কাকে ম্যাম বলবো? একটাই বলেছি আমি, পিটার সিংহ হবে না। বাহ, বলেই দিলে একজন, না উত্তর বলো না। না, আচ্ছা, ঠিক আছে, পিটার উত্তর সিংহ। বলে দিও না। আচ্ছা আমি আসছি, দাঁড়াও। আর কে? ম্যাডাম আমি বলবো ম্যাডাম, আচ্ছা, বলো 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 বলো। এই এখানে ফলিত নামটা নীতিবিদ্যার জগতে কোন চিন্তাবিদ প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা? পিটার উইলিয়াম সিঙ্গার। হ্যাঁ, পিটার সিঙ্গার হবে এটা। হ্যাঁ, এটা একদম পিটার, পিটার সিঙ্গার। একদম একদম প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের রচয়িতা। আমার কাছে বইটা আছে পিটার সিঙ্গার, এবং হ্যাঁ পিটার সিঙ্গার এখনো বেঁচে আছেন, জানো তো? আমি যখন হ্যাঁ। পিটার সিঙ্গার পড়িয়েছিলাম তখন ওনার ছবি দেখিয়ে বলেছিলাম, একজন এই বিখ্যাত মানুষ যিনি আজও কিন্তু বেঁচে আছেন, এবং প্রচুর ভালো ভালো কাজ কিন্তু পিটার সিঙ্গার করছেন। এটা তো আমরা জানি, এটাও ইয়েই বলে দাও, কুকুমনি বলে দাও। গণতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের কল্যাণে, জনগণের দ্বারা, জনগণের শাসন। হু হ্যাঁ ডিফাইন্ড এটা আমরা দ্য এই গভর্নমেন্ট? অপশন। হ্যাঁ, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, আব্রাহাম লিঙ্কন। তার বিখ্যাত এটা তো কোট হচ্ছে বিখ্যাত এটা। একটা সংজ্ঞা ওনার। হ্যাঁ, বিখ্যাত একটা সংজ্ঞা, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, স্যার আব্রাহাম লিঙ্কন। 52 নম্বর। আচ্ছা, এইবার লাস্ট ব্যক্তি যাকে আমি আজকে ধরবো। ম্যাম আমি এটা কোনোদিনও পড়িনি, এটা মানে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? ডেমোক্রেসি থেকে নেওয়া হয়েছে, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে। সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফিতে যখন তুমি গণতন্ত্র পড়তে যাবে, গণতন্ত্রের প্রথমেই এটা দিয়ে শুরু হয়েছে। যে কোনো জায়গায় তুমি যদি পলিটি পড়তে চাও, গণতন্ত্র নিয়ে পড়তে চাও, প্রথমে এই প্রশ্নটা দিয়েই শুরু হয়েছে। বুঝলে? এটা হ্যাঁ ভালো ম্যাম। প্রশ্ন, এটা 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 খুব ইম্পর্টেন্ট। দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমার মেয়েকেও পলিটিক্স পড়তে গিয়ে এটা পড়তে হয়, যে আব্রাহাম লিঙ্কনের এই বিখ্যাত কোটটা। আচ্ছা,
এবার লাস্ট ব্যক্তির কাছে আসি, কাকে জিজ্ঞাসা করবো দেখি। কাউকে দেখতে পাচ্ছি না। কে বলবে বলো, নতুনদের মধ্যে কে বলবে? ম্যাম বলবো। কে বলছো বলো, নাম বলো। সুচন্দ্রা। আচ্ছা, সুচন্দ্রার কাছে আসি। সুচন্দ্রা 2016 সালের এই পরীক্ষাটায় পাশ করেছিলে। হুম। হুম হুম। বুদ্ধি সম্পর্কে বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে? ম্যাম এটা থর্নডাইক হবে। থর্নডাইক, ঠিক আছে। হু ইজ দ্য প্রোপাউন্ডার অফ দ্য মাল্টি ফ্যাক্টর আর থিওরি ফার্স্ট অফ দ্য ওর হচ্ছে ইন্টেলিজেন্স? মৌলিক উপাদান তত্ত্ব, না মৌলিক হ্যাঁ, উপাদান তত্ত্ব বলে। থর্নডাইক হবে। আচ্ছা, তারপরেরটাও তুমি বলো। গেস্টাল্ট মনোবিদের মধ্যে কোনটি প্রত্যক্ষের ক্ষেত্রে সংগঠনের শর্ত নয়? হ্যাঁ, নৈকট্য, সাদৃশ্য, সংবেদন এবং হচ্ছে নিরবচ্ছিন্নতা। হ্যাঁ, আমি বলবো। হ্যাঁ বলো, তুমি বলো, তোমাকেই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ ম্যাম এটা সংবেদন হবে। সংবেদন হবে, তাই তো? আচ্ছা, হুম। সংগঠনের শর্ত নয়, হ্যাঁ। নিরবচ্ছিন্নতা সংবেদনের শর্ত। তারপর হচ্ছে তোমার নৈকট্য, সাদৃশ্য সবই সংগঠনের শর্ত, সংবেদন শুধু শর্ত নয়। ভেরি গুড, ঠিক আছে। আর লাস্টেরটাও তোমার কাছেই আসি, লাস্ট প্রশ্ন। মনোবিজ্ঞানের কোন পদ্ধতির মাধ্যমে অপরের মন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়? পর্যবেক্ষণ। অপরের মন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়? ম্যাম পর্যবেক্ষণ আর পরীক্ষণ দুটোই তো হয় না? পর্যবেক্ষণ হবে অন্তর্দর্শন নিজের মন সম্পর্কে, আর পর্যবেক্ষণটা হচ্ছে অপরের মন সম্পর্কে। পরীক্ষণটা হবে না, পর্যবেক্ষণই হবে ম্যাম এটা। ম্যাম পর্যবেক্ষণই হবে। পরীক্ষণ হবে না পর্যবেক্ষণই এটা, হ্যাঁ হবে। এটা পর্যবেক্ষণই ম্যাম হবে। আমি একটু তারপর বুঝতে এই ভুল জ্ঞানটা করেছিলাম। হলে আমি আমি কিভাবে ভেবে হবে? নিয়েছিলাম কি বলতো, কোন পদ্ধতির মাধ্যমে নিজের মন সম্পর্কে জ্ঞান লাভ। তা স্যার না, আচ্ছা। তা নয়, ম্যাম এটা তো এখানে অপরের আমি মন সম্পর্কে বলেছে। হ্যাঁ পর্যবেক্ষণ। হ্যাঁ, পর্যবেক্ষণ, ম্যাম আমি এটা পর্যবেক্ষণ। ভুল করে এসেছিলাম জানেন, মানে আমি ওই মন পর্যবেক্ষণ যেই রেখেছি, মানে গোলটা অর্ধেকটা করার পর দেখলাম কি এটা অপরের মন, মানে হলেই বুঝে গেলাম যে একটা ভুল করে ফেললাম। ওই তো তোমার মতোই মানুষই, আমি তো এখনই ভুল করে ফেলেছিলাম ধরো। মানে আমি অর্ধেকটা গোল হয়ে গেছে, আর তো কিছু করার নেই তখন, মানে হ্যাঁ, এত আফসোস হচ্ছে যে আমি জেনে জেনে ভুল করে আমিও ফেলেছি। তো এরকম জৈন দর্শনে ওই দ্রব্য 6টি করে এসেছিলাম, দুটো দুটো ভাবে 6টি করে এসেছিলাম। ওটা আমিও অস্তিকায় দ্রব্য, করেছিলাম। অনস্তিকায় দ্রব্য। হ্যাঁ ওটা ওটা আমি ওটা 6টি কি করে করে হয়ে এসেছিলাম, গেল? তার বাড়ি এসে বুঝতে পারলাম যে ওটা ভুল করেছি আর কি, মানে এসে দেখলাম যখন। না, যাই তিপ- হোক, মনোবিজ্ঞানের 53 কোন নম্বরটা পদ্ধতির কি বললেন মাধ্যমে, আমি ম্যাডাম? এখানে ভুল করে ফেলেছিলাম ধরো, ঠিক আছে। এটা পর্যবেক্ষণই হবে, এটা আর কিছু হবে না, পর্যবেক্ষণ। ম্যাডাম হ্যাঁ বলো। 53 নাম্বারটা কি বললেন অ্যান্সার? 53, 53 নাম্বার থর্নডাইক। ওটা ম্যাডাম থার্স্টন হবে না? দাঁড়া আরেকবার দেখে ওটা নিচ্ছি। বুদ্ধি ধার্সন হবে সম্পর্কে না। বহু দাঁড়া উপাদান আরেকবার দেখে তত্ত্ব। নিচ্ছি। দাঁড়া, দেখে নিচ্ছি। মুক্তারুল ওই পরীক্ষাটা দিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ দিয়েছিল। আচ্ছা, এখানে কি প্রশ্নটা দিল? হু ইজ দ্য প্রোপাউন্ডার অফ দ্য মাল্টি ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স? দাঁড়াও, থর্নডাইক, থার্স্টন, স্কিনার আর টারম্যান। ঠিক আছে, এটা হচ্ছে থর্নডাইক। থর্নডাইক না? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আর ম্যাম আমি না ওই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারলাম না, আমারই খারাপ লাগছে, মানে কোনটা? আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম ওই হিউমের। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হতেই পারে অনেক কিসের সময়, জন্য? সেটা কোনো হ্যাঁ ব্যাপার আমি না। ওই জন্য। আচ্ছা, এবার আমরা এতগুলো 55টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে নিলাম আজকের ক্লাসে, ঠিক আছে। এবার আমার একটা উপলব্ধি, প্রশ্ন দেখে আমার এটা মনে হচ্ছে, আজকে থেকে প্রায় 10 বছর আগে পরীক্ষাটা হয়েছে, প্রশ্নপত্র যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড মানেরই ছিল। যারা পড়াশুনো করেছে তারা উত্তর দিতে পারবে, ঠিক আছে। আমি বলছি, যারা পড়াশুনো করেছে তারা উত্তরটা দিতে পারবে, নচেত পারবে না। আজকে আমরা আজকে 2025 সালে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড কিন্তু এখান থেকে একটু হাই হবে। কিন্তু এটাও আমার মনে হলো যে যারা আমার কাছে পড়েছে, যারা ধরো অনেকদিন ধরে চর্চার মধ্যে রয়েছে পড়াশোনার, তাদের কাছে কিন্তু প্রশ্নটা খুব একটা বেশি কিচ্ছু কঠিনও হবে না ধরো। হ্যাঁ। আর যারা আগামী মানে নতুন জয়েন করেছে, আগামী 3 মাস তাদেরকে ভালো করে কিন্তু একদম ধরে ধরে প্রত্যেকটা বিষয় না পড়লে কিন্তু এটার আনসার করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। ওটার আনসার করা ডিফিকাল্ট হয়ে যাবে। সুতরাং যারা অনেকদিন থেকে পড়াশোনার সঙ্গে লেগে আছো, মানে পড়াশুনো করছো ধরো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা, সত্যি সত্যি আমি মন থেকে বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষাটা করতে পারে, তারা বেরিয়ে যেতে পারবে খুব তাড়াতাড়ি। আর যারা অনেক দিন বাদে আবার নতুন ভাবে পড়াশোনা শুরু করেছো, হ্যাঁ, তারা, তাদেরকে প্রচন্ড, এই 3টে মাস যদি তোমরা পরিশ্রম করো, 3টে মাসে কিন্তু এনাফ টাইম পড়াশোনা করার জন্য, এই 3টে মাস যদি করো তোমরা, তাহলেও তোমরা কিন্তু বেরিয়ে যাবে। সুতরাং পরিশ্রম করার দরকার আছে।
10 বছরে প্রশ্নপত্র নিশ্চয়ই পরিবর্তন হবে, স্ট্যান্ডার্ডটা আর একটু হাই হবে, একটু আপ তো হবেই নিশ্চয়ই, এটা মনে হচ্ছে। ধরো, জানি না, যদিও প্রশ্নকর্তা তো আমি নই, বাকি টিচার্সরা প্রশ্ন করবেন। সুতরাং সেই ক্ষেত্রে তোমাদেরকে একটাই বলবো, এই প্রশ্নটা আলোচনা করে আমার নিজেরও খুব ভালো লাগছে। তার কারণ 2016 সালে কি স্ট্যান্ডার্ডে প্রশ্ন হয়েছিল, যথেষ্ট স্ট্যান্ডার্ডেই প্রশ্নটা ছিল, খুব লোয়ার স্ট্যান্ডার্ডের প্রশ্ন কিন্তু ছিল না। যদিও প্রচন্ড আহ, মানে কিছু সহজ প্রশ্নও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড ছিল, এবং তার মধ্যে স্ট্যান্ডার্ড প্রশ্নও ছিল। আর আমরা ধরে নিচ্ছি যে আমাদের 2025 সালে যে পরীক্ষাটা হবে সেটা স্ট্যান্ডার্ড হবে। আশা করি ক্লাসগুলো করতে থাকো, ভালো করে পড়তে থাকো, নিজেদের মতো করে বই ভালো করে পড়ো, ক্লাসগুলো ভালো করে পড়ো প্রত্যেকটা বিষয় নিয়ে। আশা করি এই ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা সামনে এগিয়ে যাবে। আমি আমি আমার মতো করে চেষ্টা করব আমার ইনপুটটা দেওয়ার, যতটা সম্ভব তোমাদেরকে। আগামী 3 মাস খুবই কম সময়, সত্যিই খুব কম সময়ে, 3 মাসের মধ্যে যতটা পারি রেডি করে দেওয়া যায়, সেই চেষ্টা আমার দিক থেকে সর্বতভাবে থাকবে।